নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি যক্ষপতির রত্নপুরী দ্বিতীয় পর্ব। আগের পর্বটি ঠিক যেখানে শেষ হয়েছিল, এই গল্পের সূত্রপাত ঠিক সেখান থেকে। তাই আপনাকে অনুরোধ, আপনি যদি আগের পর্বটি না শুনে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে শুনে নিন যক্ষপতির রত্নপুরী প্রথম পর্ব। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক। বিমল ও কুমারের চরিত্রে অভিক ও সৌরভ রায়। অন্যান্য মুখ্য চরিত্রে সৌরভ সাহা, ইন্দ্রনীল ভাদুরী, দিব্যেন্দু দাস, দীপন, শ্রীরূপ, দিব্যেন্দু গোস্বামী, কৌশিক দাস, বর্ণালী, রাজ চ্যাটার্জি, প্রভাকর এবং আমি অভিক। শব্দ সংযোজনে সুদেষ্ণা, আবহ নির্মাণ কৌশিক বসু, নাট্যরূপ প্রদান দেবাশ্রেতা, পরিচালনা ও প্রযোজনা অভিক, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, যক্ষপতির রত্নপুরী দ্বিতীয় পর্ব। মালাকান্দ গিরিশঙ্কটের ভিতর দিয়ে আগে পড়লুম সোয়াট, তারপর ঢির মুল্লুকে, তারপর উঠলুম লোয়ারি গিরিশঙ্কটের 10,000 ফুটের চেয়ে উঁচু উপরে, এবং তারপরে পৌঁছলুম চিত্রল রাজ্যে। এসব জায়গার বেশি বর্ণনা দেবার দরকার নেই, কারণ আমাদের গন্তব্যস্থান হচ্ছে কাফরিস্তান। তবে অল্প দু চার কথা বললেই মন্দ হবে না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে অপূর্ব সে কথা বলা বাহুল্য। আমাদের মতন সমতল দেশের বাসিন্দাদের চোখ আর মন এই অসমোচ্চ পর্বত সাম্রাজ্যে এসে একেবারে অভিভূত হয়ে গেল। নানা আকারের শৈলমালার এমন বিচিত্র উৎসব আমি আর কখনো দেখিনি। এই চিত্রল যে কিরকম বন্ধুর দেশ, একটা কথা বললেই সকলে সেটা বুঝতে পারবেন। এ অঞ্চলে মোটঘাট স্থানান্তরিত করবার জন্য কেউ মালগাড়ি ব্যবহার করে না, কারণ তা অসম্ভব। চিত্রলীদের অভিধানে নাকি গাড়ির চাকা বোঝায় এমন কোনো শব্দই নেই। তবে চিত্রলের শাসনকর্তার দৌলতে আজকাল ওখানে খান কয়েক মোটরের আবির্ভাব হয়েছে বটে। এ হচ্ছে কেবল 15, 16, 17,000 ফুট উঁচু আকাশ ছোঁয়া পাহাড়ের দেশ। খালি চড়াই আর উতরাই, খাদ আর উপত্যকা, শৈল শিখরের পর শৈল শিখরের নিস্পন্দ তরঙ্গ। দূরে দূরে দেখা যায় আরো উঁচু শৈলমালার উপরে চির তুষারের শুভ্র সমারোহ। আমাদের একমাত্র সহায় এদেশে পণি ঘোড়া। অতি ভয়াবহ উঁচু নিচু সংকীর্ণ পথেও এসব ঘোড়ার পা একবারও পিছলয় না, কিন্তু একবার পিছললে আর রক্ষা নেই, কারণ পর মুহূর্তে তোমাকে নেমে যেতে হবে 1000 ফুট নিচে, কোথায় কোন অতলে, ইহলোক থেকে একেবারে পরলোকে। একদিন দুপুরবেলায় নিশ্চিন্তভাবে এগিয়ে চলেছি। নির্মেঘ আকাশ পরিপূর্ণ রৌদ্রে ঝলমল করছে। আচম্বিতে দূরে জাগলে ঘনঘোর মেঘ গর্জন। এই হিংস্র পাহাড়ের দেশে মানুষদেরও প্রকৃতি রীতিমতো বন্য। আমরা যে সোয়াট ও ঢির দেশ পিছনে ফেলে এসেছি, সেখানকার মুসলমানদের ধর্মোন্মাদ ভয়ঙ্কর। বিধর্মীদের হত্যা করা বলতে তারা বোঝে স্বর্গে যাবার রাস্তা সাফ করা। সোয়াট আর ঢির দেশের মধ্যে মারামারি হানাহানি লেগেই আছে। লড়তে মারতে ও মরতে তারা ভালোবাসে। রক্ত ও মৃত্যু যেন তাদের প্রিয় বন্ধু। একদিন যেতে যেতে দেখি এক জায়গায় 2 দল করছে মারামারি। বন্দুক গর্জন করছে, বন বন লাঠি ঘুরছে, আর ঝকমক চলছে তরবারি। দস্তুর মতন যুদ্ধ। মাটিতে পড়ে কয়েকটা আহত দেহ ছটফট করছে, এবং কয়েকটা দেহ একেবারে নিস্পন্দ, অর্থাৎ এ জীবনে তারা আর নড়বে না। কিন্তু ওদের কেউ তখন বিধর্মী বধ করে স্বর্গের রাস্তা পরিষ্কার করবার জন্য আগ্রহ দেখালে না, বরং আমাদের দেখে অস্ত্রশস্ত্র নামিয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে ওদের সুবুদ্ধিকে ধন্যবাদ দিয়ে
আমরা তাড়াতাড়ি এগিয়ে চললাম। তারপর রাস্তার মোড় ফিরে একটা পাহাড়ের আড়ালে গিয়ে হইচই শুনে বুঝলুম ওদের যুদ্ধ আবারও আরম্ভ হয়েছে। চিত্রলের পরেই হচ্ছে কাফরিস্তান। এদেশটি এখন আফগানিস্তানের আমিরের শাসনাধীন হয়ে মুসলমান প্রধান হয়ে পড়েছে বটে, কিন্তু এখানকার মুসলমানরা খুব বেশি গোঁড়াও নয়। তাদের আচার ব্যবহারও একেবারে অন্যরকম। কিন্তু এখনো এদেশে পুরানো কাফরিদের এমন এক সম্প্রদায় বাস করে যারা পৈতৃক রীতিনীতি ও পৌত্তলিকতা বর্জন করেনি। নানান দেবতার কাঠের মূর্তি গড়ে তারা পুজো করে এবং তাদের প্রধান প্রধান দেবতার নাম হচ্ছে ইম্র, মণি, গিস, বাগিষ্ট, আরম, সাঞ্জ, সাতারাম বা সুদারাম। ওরা হচ্ছেন পুরুষ দেবতা। দেবীদের নাম দিয়েছে ওরা সঞ্জি, রক্তি, দ্বিজন, নির্মলী ও সুমাই প্রভৃতি। অনুমানে বেশ বোঝা যায় এদের দেবদেবী হচ্ছেন প্রাচীন হিন্দু দেবদেবীরই রূপান্তর। কাফরিস্তান বলতে বোঝায় কাফির অর্থাৎ অবিশ্বাসীদের দেশ। বলা বাহুল্য এ নামটি মুসলমানদের দেওয়া। হিন্দুদের পরে একসময় এখানে ছিল চীনদের প্রভুত্ব। তার কিছু কিছু চিহ্ন আজও পাওয়া যায়। আমাদের চোখের সামনে নাচছে যে গুপ্তধনের স্বপ্ন, তারও মালিক ছিলেন এক চীনা রাজপুত্র। সেই গুপ্তধন আছে এক বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষের মধ্যে। সুতরাং এ অঞ্চলে আগে বৌদ্ধদেরও প্রাধান্য ছিল। তারপর মুসলমানরা বারে বারে আক্রমণ করেছিল কাফরিস্তানকে। চেঙ্গিস খাঁ ও তৈমুরলং প্রভৃতি দিগ্বিজয়ীরাও নাকি একদিকে দৃষ্টি দিয়েছিলেন, কিন্তু তাদের কারোর প্রাধান্যই দীর্ঘস্থায়ী হয়নি। নিজের চারিদিকে মুসলমান প্রতিবেশী নিয়েও গত শতাব্দী পর্যন্ত কাফরিস্তান আপন স্বাতন্ত্র্য রক্ষা করতে পেরেছিল। কাফিররা দেখতে সুন্দর, তাদের গায়ের রং প্রায় গৌর, দেহ লম্বা, মুখ চওড়া, চোখ গ্রিকদের মতন। শীতপ্রধান দেশের বাসিন্দা বলে তারা স্নান করতে একেবারেই নারাজ। পরিষ্কার পরিচ্ছন্ন হলে তাদের চেহারা যে আরো চমৎকার হতো এ বিষয়ে সন্দেহ নেই। কি মুসলমান ও কি পৌত্তলিক কাফির, প্রত্যেকেই পরিবারের কেউ মারা পড়লে গায়ের প্রান্তে নির্দিষ্ট এক ঢালু পাহাড়ের গায়ে উঠে 4 পায়ওয়ালা বড় সিন্দুকের ভেতরে মৃতদেহ রেখে আসে। তারা সব দেহ গোড় দেয় না। এক একটি পারিবারিক সিন্দুকের ভিতরে 2, 3 বা 4টে মৃতদেহ রাখা হয়। কাফিররা স্ত্রী পুরুষ নির্বিশেষে অত্যন্ত নাচের ভক্ত। সামাজিক বা ধর্ম সংক্রান্ত যে কোনো অনুষ্ঠানে তারা নাচের আসর বসায় এবং মেয়ে ও পুরুষেরা একসঙ্গে দল বেঁধে সারা রাত ধরে নাচের আমোদে মেতে থাকে। সঙ্গে সঙ্গে চলে গান ও দামামা। অনেকে 2 আঙুল মুখে পুরে শীষ দেয়। পরীদের উপরে এদের অগাধ বিশ্বাস। নাচতে নাচতে কেউ কেউ পরী দেখে দশা পায়। তখন তারা নাকি ভাববাণী বা ভবিষ্যৎবাণী বলতে পারে। সবাই তাদের কাছে গিয়ে আগ্রহ ভরে এইরকম সব প্রশ্ন করে। এবার কিরকম ফসল হবে? এ বছরে গায়ে মরক হবে কিনা? আমার খোকা হবে না খুকি হবে? পৌত্তলিক কাফিররা মুসলমানদের বিষম শত্রু। এর কারণ বোঝাও কঠিন নয়। মুসলমানরা অর্থাৎ আফগান প্রভৃতি জাতের লোকেরা চিরদিনই তাদের উপরে অমানসিক অত্যাচার করে এসেছে। কাফিররাও তাই সুযোগ পেলেই ছলে বলে কৌশলে মুসলমানদের হত্যা করে। কেউ লুকিয়ে গিয়ে ঘুমন্ত মুসলমানকে বধ করতে পারলে কাফির সমাজে বীর বলে গণ্য হয়। তাদের মাথার পাগড়িতে গোজা পালকের সংখ্যা দেখেই বলে দেওয়া যায় কে কয়জন মুসলমানকে হত্যা করেছে। আমরা যখন কাফরিস্তানে গিয়েছিলাম তখনই এ শ্রেণীর মুসলমান বিদ্বেষী কাফিররা দলে যথেষ্ট হালকা হয়ে পড়েছিল। আজ তাদের সংখ্যা বোধ হয় নগণ্য, কারণ ওদেশে মুসলমান ধর্মের প্রভুত্ব বেড়ে উঠেছে অত্যন্ত তাড়াতাড়ি। কাফিরদের প্রত্যেক গ্রামে স্থানীয় মৃত ব্যক্তিদের অশ্বারোহী কাঠের প্রতিমূর্তি দেখা যায়। পৌত্তলিক হোক মুসলমান হোক, পূর্বপুরুষদের প্রতিমূর্তি স্থাপন করা প্রত্যেক কাফিরই কর্তব্য বলে মনে করে। যার যেমন সঙ্গতি সে তত বড় মূর্তি গড়ায়। কিন্তু এসব হচ্ছে নামেই প্রতিমূর্তি, কারণ দেখতে সব মূর্তি অবিকলে একই রকম। কাফিররা মাছ খায় না, মাছে তাদের ভীষণ ঘৃণা।
ব্যাঙ বা টিকটিকি খেতে বললে আমাদের অবস্থা যেরকম হয়, মাছ খেতে বললে তারাও সেই রকম ভাবে প্রকাশ করে। কাফিররা মুরগির মাংস অপবিত্র মনে করে, কারণ তা মুসলমানদের খাদ্য, এবং কাফির নারীদের পক্ষে পুরুষ জন্তুর মাংস নিষিদ্ধ। কাফিররা পরিমাণে এবং কাফিরস্থানকে সত্য সত্যই পরিস্থান বললে অত্যুক্তি হয় না। আমাদের দৃষ্টিসীমা জুড়ে দূরে বিরাজ করছে 25,426 ফুট উঁচু টেরিজমির পর্বত। বিরাট দেহ তার চিরস্থায়ী বরফে ঢাকা, এবং তার শিখর উঠেছে মেঘরাজ্য ভেদ করে। নিচেও সর্বত্রই অচলভাবে দাঁড়িয়ে আছে পাহাড় প্রহরীর দল। এখন শীতকাল নয়, নইলে এসব পাহাড়ও পড়ত তুষার পোশাক, এবং তাদের উপত্যকা ও অলিগলি দিয়ে প্রবাহিত হতো তুষারের নদ নদী। শীতকালে এখানকার অনেক গ্রাম বাইরের সঙ্গে কোনোই সম্পর্ক রাখতে পারে না। তাদের মাথার উপর দিয়ে বইতে থাকে বরফের ঝড়, তাদের চতুর্দিকে পুঞ্জীভূত হয়ে ওঠে বরফের স্তূপ। কিন্তু গ্রীষ্মকালে সমস্ত কাফিরস্থান ছেয়ে যায় ফুলে ফলে, কোথাও বেদানা ও আঙুরের ঝোপ, কোথাও মনোরম সবুজে ছাওয়া বনভূমি। তাদের উপরে ঝরে পড়ছে নির্ঝরের কৌতুক হাসি, এবং নিচে দিয়ে নেচে যাচ্ছে গীতিময় নদী। পাহাড়ের তলার দিকে ঢেকে থাকে জলপাই ও ওক গাছের শ্যামলতা, এবং পাথরের ধারে ধারে ফলে আছে আখরোট, তুত, খুবানি, দ্রাক্ষা ও আপেল গাছ। আরো উপরে উঠলে দেখা যায় দেবদারু গাছের বাহার। ফুলও ফোটে যে কত রকম, তার ফর্দ দেওয়াও অসম্ভব। এই হলো গিয়ে কাফরিস্তানের মোটামুটি বর্ণনা। চিত্রল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আমরা একটি গ্রামে এসে আড্ডা গেড়েছি। এখানে দিন 2-3 থাকবো স্থির করেছি, কেবল বিশ্রামের জন্য নয়, দরকারি খবরাখবর নেবার জন্য। এই গ্রামের বাড়িগুলোর অবস্থান বড়ই অদ্ভুত। দূর থেকে বাড়িগুলোকে দেখায় গেলারের মতো। পাহাড়ের ঢালু গায়ে বাড়িগুলো থাকে থাকে উপর থেকে নিচে নেমে এসেছে। এখানে বাড়ি তৈরির নিয়মও আলাদা। তার প্রধান উপাদান হচ্ছে কাঠ, পাথর আর কাদা। কাঠের ফ্রেমের মধ্যে বসানো হয় বড় বড় পাথরের পর পাথর, এবং কাদা দিয়ে সারা হয় সুরকির কাজ। ছাদ মাটির উন রাওয়ালপিন্ডি ও পেশোয়ারেও আমি পাকা বাড়ির মাটির ছাদ দেখেছি। এর কারণ জানি না। যে আমাদের আশ্রয় দিয়েছে সে হচ্ছে এক আধা বয়সী স্ত্রী লোক, নাম গুমলি, বিধবা। এ গ্রামে তার পশার প্রতিপত্তি বড় কম নয় দেখলুম। রামহরি মুসলমানের বাড়িতে অতিথি হতে রাজি নয়, জাত খোয়াবার ভয়। সেই খুঁজে খুঁজে গুমলিকে আবিষ্কার করেছে। গুমলি পুরনো কাফির ধর্ম অর্থাৎ পৌত্তলিকতা ত্যাগ করেন। গুমলি লোক ভালো, অতিথি সৎকার করতে খুব ভালোবাসে। আমাদের প্রধান খাদ্য হয়েছে ঘি জবজবে চাপাটি আর খাসির মাংস। তার উপরে পিঠা ও অন্যান্য খাবারেরও অভাব নেই। কমল জানতে চাইল, এখানে মুরগি পাওয়া যায়? গুমলি ঘৃণায় নাক তুলে থুতু ফেলে বললে, ছি 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 ছি, মুরগি খায় মুসলমানরা, আমার বাড়িতে এসব মুরগি ঢোকে না। সে পুস্তু ভাষায় যা বললে বিনয়বাবু তা বাংলায় তর্জমা করে আমাদের শোনালে। এদেশে তিনি আমাদের দোভাষীর কাজ করছেন। রামহরি পরম শ্রদ্ধা ভরে বললে, গুমলি বড় পবিত্র মেয়ে, সে তোমাদের মতো ম্লেচ্ছ নয়। গুমলি বললে, বাবুজিরা যদি গরুর মাংস খেতে চান আমি খাওয়াতে পারি। রামহরি 2 চোখ ছানা বড়ার মতো করে বললে, কি সর্বনাশ! এরা মুরগি খায় না, কিন্তু গরু খায় নাকি? তবে তো এদের হেসে লেগে আমার জাত গিয়েছে। হে বাবা ভগবান, হে তুমি আমার কি করলে? লুকিয়ে লুকিয়ে জাতটি কেড়ে নিলে। বাবা ভগবানের কাছ থেকে প্রশ্নের কোনো উত্তর বা সান্ত্বনা না পেয়ে রামহরি কাঁদো কাঁদো মুখে ঘর ছেড়ে বেরিয়ে গেল। খানিক পরে এসে ফিরে এলো বটে, কিন্তু গুমলির বাড়িতে আর জল গ্রহণ করল না। কাফিররা 10 জনকে খাওয়াতে ভারী ভালোবাসে। শুনলুম বড় বড় ভোজ দিয়ে অনেকে ফতুর হতেও ভয় পায় না।
অতিথি সৎকারের আইনও এখানে বেজায় করা। যে ভোজ দেয় সে যদি ভালো খাবার না খাওয়ায় তাহলে তার জরিমানা হয়। সন্ধ্যার আগে সবাই মিলে বেড়াতে গেল। সেদিন কাফিরদের কি একটা উৎসব ছিল, তাই মেয়ে পুরুষ মিলে নাচের আমোদে মেতেছে। খানিকক্ষণ নাচ দেখে চললুম নদীর ধারে। আমি আগে আগে এগিয়ে গিয়ে নদীর জলে হাত দিলুম। উফ, কি খনখনে ঠান্ডা জল! বুঝলুম কোনো বরফের পাহাড় থেকে নেমে আসছে এই নদী। আচম্বিতে পিছনে ফিরে দূর থেকে কুমারের চিৎকার জাগলো, বিমল, বিমল পালিয়ে এসো, শিগগির পালিয়ে এসো বিমল। চমকে ফিরে দেখি কোথা থেকে গুমলি আবির্ভূত হয়ে হাত মুখ নেড়ে উত্তেজিতভাবে কথা কইছে। সে কি বলছে শুনতে পেলুম না, কিন্তু তারপরেই দেখলুম বিনয়বাবুর সঙ্গে কুমার, কমল ও রামহরি বেগে দৌড় মারলে। বোঝা গেল ভয়ই তারা পালাচ্ছে, কিন্তু কেন পালাচ্ছে বোঝা গেল না। তারপরেই শুনলুম বহু নারী কণ্ঠে বিষম চিৎকার। দেখি দলে দলে কাফির নারী চেঁচাতে চেঁচাতে ও ছুটতে ছুটতে আমার দিকেই এগিয়ে আসছে। তবে কি এই নারীদের ভয়ে ওরা তাড়াতাড়ি পালিয়ে গেল? কি আশ্চর্য! এরা কি আমাদের আক্রমণ করতে চায়? আমাদের শত্রুরা কি নিজেরা আড়াল থেকেই নারী সৈন্য নিযুক্ত করেছে? এখন আমার কি করা উচিত? পালাবো? নারীর ভয়ে পালাবো? হ্যাঁ, তাছাড়া আর কোনো উপায়ও নেই। আত্মরক্ষার জন্য মেয়েদের গায়ে তো আর হাত তুলতে পারি না। কিন্তু এখন আর পালানো অসম্ভব। সেই বিপুল নারী বাহিনী তখন পঙ্গপালের মতন চারিধার থেকে আমাকে ঘিরে ফেলেছে। আর নারী বলে তাদের কারুকে তুচ্ছ করবারও উপায় নেই। তাদের কেউই বাংলাদেশের ভেঙে পড়া লতার মতন মেয়ে নয়। তাদের অধিকাংশই সাধারণ বাঙালি পুরুষের চেয়েও মাথায় উঁচু, শক্ত ও বলিষ্ঠ তাদের দেহ। আমি রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেল। এমন অদ্ভুত সমস্যায় কখনো আগে পড়িনি। বিকট স্বরে চেঁচিয়ে মেয়ের দল সবে গিয়ে আমাকে আক্রমণ করলে। আর সে এমন বিষম আক্রমণ যে স্বয়ং ভীমসেন তার বিরাট গদা ঘুরিয়েও নিজেকে বাঁচাতে পারতেন না। ভীতু ভেড়ার মতন আমি আত্মসমর্পণ করতে বাধ্য হলুম। তারা ছিনে চোখের মতন আমাকে চেপে ধরে হিড় করে টানতে টানতে নিয়ে চলল, এবং তারপর আমি কিছু বোঝবার আগেই আমাকে প্রচণ্ড ধাক্কা মেরে একেবারে নদীর ভিতরে ফেলে দিল। ঝুপ করে জলে পড়লুম। নদী সেখানে গভীর নয় বটে, কিন্তু সেই বরফ গলা জলে আমার সর্বাঙ্গ যেন হিম হয়ে গেল। নাকানি চোবানি খেয়ে অসার দেহটাকে কোনো রকমে টেনে ডাঙায় তুলে দেখি মেয়ের পাল সকৌতুকে হাসতে হাসতে আর একদিকে চলে যাচ্ছে। তবে কি এটা হচ্ছে ওদের ঠাট্টা? এই মানুষ তেড়ে এসে জোয়ান পুরুষকে ধরে বিড়াল ছানার মতন জলে ছুঁড়ে ফেলে দেয়। এ কি রকম সৃষ্টি ছাড়া দেশ! প্রাচীন গ্রিক সৈনিকরা নাকি এক জাতের বীর নারীদের দ্বারা আক্রান্ত হয়েছিল। তাদের সঙ্গে প্রাচীন কাফির নারীদের কোনো সম্পর্ক নেই তো? কাঁপতে কাঁপতে বাসার দিকে চলল। পথের চারিদিকেই মেয়ের দল হুড়োহুড়ি করে বেড়াচ্ছে। পাছে আবার তাদের পাল্লায় পড়তে হয়, সেই ভয়ে মানে মানে আমি পাশ কাটিয়ে সন্তর্পণে অগ্রসর হতে লাগলো। কিন্তু তারা কি হওয়ার আমার দিকে কৃপা দৃষ্টি নিক্ষেপ করলে না। আর একটা ব্যাপার লক্ষ্য করল, আজ যেন এদেশটা দস্তুর মতো মেয়ে রাজ্যে পরিণত হয়েছে। পথে পুরুষ খুব কম, কেবল মেয়ে, মেয়ে আর মেয়ে। যে কয়েকজন পুরুষের সঙ্গে দেখা হলো তাদের প্রত্যেকেরই জামা কাপড় ভিজে সপ সপ করছে। একটু পরেই সব রহস্য বোঝা গেল। বাসায় ঢুকতেই কুমার, কমল আর রামহরি অট্টহাস্য করে উঠল। বিনয়বাবু বোধ করি অন্যদিকে মুখ ফিরিয়ে খানিকটা হেসে নিলেন। আমি ক্রুদ্ধ স্বরে বললুম, যত সব কাপুরুষ, ভয়ে পালিয়ে এসে আবার দাঁত বার করে হাসতে লজ্জা করছে না? কুমার বললে, স্বীকার করছি ভাই, আমরা হচ্ছি পয়লা নম্বরের কাপুরুষ। এইসব পাহাড়ে মেয়ের সঙ্গে হাতাহাতি করবার শক্তি আমাদের নেই। কিন্তু হে বীরবর, তোমার চেহারা ভগ্নদূতের মতন কেন? কোনো জবাব না দিয়ে রাগে জ্বলতে জ্বলতে আমি কাপড় চোপড় বদলাতে লাগলুম। বিনয়বাবু বললেন, বায়া বিমল, কুমার তোমাকে সাবধান করে দিলে, তবু তুমি আমাদের সঙ্গে পালিয়ে এলে না কেন? কেমন করে বুঝবো যে ওই দজ্জাল মেয়েগুলো আমাকেই আক্রমণ করতে আসছে? আমরাও আগে বুঝতে পারিনি।
বাগে গুমলি এসে সাবধান করে দিলে, তাই আমরা মানে মানে মাথা বাঁচাতে পেরেছি। কিন্তু এই প্রহসনের অর্থ কি? আজ এখানে যে উৎসবটা হয়ে গেল, এর শেষে এখানকার মেয়েরা পুরুষদের ধরে নদীর জলে হাবুডুবু খাইয়ে দেয়। এটা হচ্ছে কাফিরদের লোকাচার। এর বিরুদ্ধে পুরুষদের কোনো জারিচুরি খাটে না। তাই নাকি? তাহলে গুমলির কাছ থেকে জেনে রাখবেন ওদের এরকম আরো কোনো লোকাচার আছে কিনা। অজানা দেশের নানা বৈচিত্র্যের ও নিত্য নতুন দৃশ্য সমারোহের মধ্যে আমরা শুনছি ও তার সাঙ্গপাঙ্গদের কথা একরকম ভুলেই গিয়েছিলাম। তারা যে এখনো আমাদের পিছনে লেগে আছে এমন সন্দেহ করবার কোনো কারণও পাইনি। অন্তত তারা যে আমাদের সঙ্গে আসতে পারেনি এ বিশ্বাস আমার ছিল, কিন্তু হঠাৎ বোঝা গেল আমার বিশ্বাস ভ্রান্ত। আজ বৈকালে মুখ অন্ধকার করে গুমলি এসে আমাদের ঘরে ঢুকলো, খানিকক্ষণ চুপ করে বসে রইল, তারপর যেন আপন মনেই বলল, বারমুখ লোকটা মোটেই সুবিধের নয়। বিনয়বাবু জিজ্ঞেস করলেন, বারমুখ সে আবার কে? সে হচ্ছে এই গাঁয়ের জাস্ট। গুমলির মুখের ভাব দেখে আমাদের সকলেরই মনে খটকা লাগলো। কিন্তু এই অজানা গায়ের অচেনা সর্দার যদি সুবিধার লোকও না হয়, তাতে আমাদের ক্ষতি কি হবে? বিনয়বাবু জিজ্ঞেস করলেন, লোকটা সুবিধের নয় বলছো কেন? আজ দুপুরবেলায় আমি ভিন গাঁয়ে গেছিলুম। ফেরার পথে দেখলুম পাহাড়ে একটা ঝোপের ছায়ায় বসে আছে ওই বামুক আর দুটো চিনেম্যান। বিনয়বাবু সচকিত কণ্ঠে বললেন, চিনেম্যান? হ্যাঁ বাবুজি, তারা চুপি চুপি কি বলা বলি করছিল। আমাকে দেখে একেবারে চুপ মেরে গেল। আমি কোনো কথা না বলে একেবারে এগিয়ে গেলুম। খানিক দূর এসেই ফিরে দেখলুম বারমুখ আমাকে আঙুল দিয়ে দেখিয়ে ওই চিনাম্যান দুটোকে কি যেন একটা বলছে। তারপর তখন আর কিছু হলো না, কিন্তু এইমাত্র বারমুখ এসেছিল আমার সঙ্গে দেখা করতে। কেন? হতভাগা আমাকে কি বলেন জানেন বাবুজি? আজ রাত্রে আমি যদি আপনাদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিই আর সদর দরজা খুলে রাখতে পারি, তাহলে সে আমাকে 500 টাকা বকশিস দেবে। অর্ধেক টাকা নাকি সে এখনই দিতে চায়। বকশিসে লোভ তোমার আছে নাকি? আছে বাবুজি, আছে। মানে? মুখ পোড়া বারমুখের কাছ থেকে বকশিসের আগায় 250 টাকা আমি আদায় করে নিয়েছি। গুমলি? ঘাবড়াবেন না বাবুজি, একদম ঘাবড়াবেন না। বারমুখ হচ্ছে একেবারে পাজির পাঝাড়া। মানুষ মারতে তার একটু হাত কাঁপে না। সে কাফির হলেও আমাদের ধর্ম ছেড়েছে, তাই তাকে আমরা পরম শত্রু বলেই মনে করি। তাকে ঠকিয়ে যদি 250 টাকাও লাভ করতে পারি, তাহলে আমার কোনো পাপ হবে না। গুমলি, আমরা এখনই তোমার বাড়ি ছেড়ে চলে যেতে চাই। ভয় নাই বাবুজি, যখন সব কথা প্রকাশ করলুম তখন আপনাদের খাবারের সঙ্গে নিশ্চয়ই আমি বিষ মিশিয়ে দেব না। বামুকের মতলবটা ঠিক বুঝতে পারছি না বটে। তার অর্ধেক টাকা যখন নিয়েছি, অর্ধেক কাজও আমি করব। অর্থাৎ? আজ রাত্রে সদর দরজাটা খুলে রাখবো। তারপর রাত্রে কেউ যদি আমার বাড়িতে ঢুকলে ভালো করেই তাকে আদর যত্ন করব। গরুক, বাচিক, কারুক আর মালকানকে খবর দিয়েছি, তারা এলো বলে। তারা আবার কে? আমার বিশ্বাসী লোক আছে, আমার কথায় তারা ওঠে আর বসে। আজ রাত্রে তারা আমার বাড়িতেই পাহারা দেবে। বিনয়বাবু যখন সব কথা আমাদের বুঝিয়ে দিলেন, শঠের সঙ্গে শঠতা করে কোনো দোষ নেই। আসুক বারমুখ, এখানে এলেই তারা দেখতে পাবে মরারা জ্যান্ত হয়ে বন্দুক ধরে বসে আছে। পাহাড়ের টঙে কাফিরদের ছোট্ট গাঁ নিস্তব্ধ হয়ে পড়ল প্রথম রাত্রেই। রাত যত গভীর হয়, স্তব্ধতা ততই থমথমে হয়ে ওঠে। মনে হয় যেন বোবা দুনিয়ায় জেগে আছে কেবল গোটা কয়েক বদ রাগী কুকুর। সদর দরজার পাশেই একটা ঘর, তার মধ্যে আলো নিভিয়ে অপেক্ষা করছি আমি, কুমার, বিনয়বাবু, কমল ও রামহরি। বলা বাহুল্য, আমাদের প্রত্যেকেরই হাতে আছে একটি করে রিভলভার। এই সংকীর্ণ স্থানে বন্দুকের সাহায্য দরকার হবে না। গরুক, বাচিক, কারুক আর মালকান এসেছে। তারা সবাই 6 ফুট করে লম্বা,
সারা গায়ে কঠিন মাংসপেশির খেলা। তারা কথা কয় কম, কিন্তু তাদের ভাবভঙ্গি দেখলেই বেশ বোঝা যায় আমাদের সাহায্য করবার জন্যে সকলেই দৃঢ় প্রতিজ্ঞ। গরক ও বাঁচে বাড়ির ছাদের উপর বসে আছে পাহারা দেবার জন্য। কারুক আর মালকান অপেক্ষা করছে গায়ের পথে। শত্রুরা দেখা দিলেই তারা আমাদের সাবধান করে দেবে। প্রথমে তারা আমাদের সঙ্গে বাড়ির ভিতরেই থাকতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি তাদের বুঝিয়ে দিয়েছি বাড়ির ভিতরেই 5টা রিভলভারই যথেষ্ট। তারা যদি যথাসময়ে শত্রুদের আগমন সংবাদ দিতে পারে তাহলেই আমাদের যথার্থ উপকার করা হবে। রাতের অসাধারণ নীরবতার মাঝে আমাদের হাত ঘড়িগুলোর টিকটিক শব্দ যেন রীতিমতো কোলাহল বলে মনে হচ্ছে। বাঘা পর্যন্ত বুঝতে পেরেছে আমরা কোনো অযাচিত ও অনাহুত অতিথিকে অভ্যর্থনা করবার জন্য অপেক্ষা করছি। সে আমার কোল ঘেঁষে কান খাড়া করে বসে আছে। আচমকিতে দূর পথ থেকে ভেসে এলো একটা বিড়ালের ম্যাও ম্যাও চিৎকার। তারপরই ছাদের উপর থেকে সাড়া দিলে আর একটা বিড়াল। এই হলো আমাদের সংকেত ধ্বনি। এর মানে এখনই হবে শত্রুদের আবির্ভাব। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। বিনয়বাবু চুপি চুপি বললেন, আমরা কি করব? বিশেষ কিছু না, এখানে সবাই মিলে রিভলভার ছুড়ে হুলস্থুল বাঁধিয়ে দিলে পুলিশ হাঙ্গামায় জড়িয়ে পড়তে হবে। বদমাইশগুলোকে কিছু ভয় দেখাতে বা সামান্য জখম করতে পারলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। রামহরি, বাঘাকে সামলে রাখো। কুমার, শত্রুরা যখন পালাবে তখন তোমরা সবাই মিলে রিভলভার ছুড়ে তাদের পেটের পিলে চমকে দিতে পারো। 1-2 করে প্রায় 5-6 মিনিট কাটল। তারপরে একটু একটু করে সদর দরজাটা ফাঁক হয়ে ভিতরে ক্রমেই বেশি চাঁদের আলো এসে পড়তে লাগলো। সদর দরজা একেবারে খুলে গেল। বাইরে দাঁড়িয়ে আছে কালো কালো পোশাক পরা 3-3টে মূর্তি। প্রথম মূর্তিটার পা লক্ষ্য করে আমি রিভলভার ছুড়লাম। লোকটা বিকট আর্তনাদ করে মাটির উপরে বসে পড়ল। আমার রিভলভার আরো 2 বার গর্জন করলো, কিন্তু এবারে আর কাউকে লক্ষ্য যে পায়ে চোখ খেয়ে বসে পড়েছিল সে তড়াক করে লাফিয়ে উঠে প্রাণ ভয়ে ছুটতে শুরু করলো। অন্য দুজনও দাঁড়ালো না। ছাদের উপর থেকে বড় বড় পাথর বৃষ্টি হতে লাগলো। নিশ্চয়ই গরক আর বাঁচিকের কীর্তি। কুমার প্রভৃতিও ঘর থেকে বেরিয়ে ঘন ঘন রিভলভার ছুটতে লাগলো। আর বাঘার চেঁচামেচিতে তো কথাই নেই। শান্তিপূর্ণ মৌন রাত্রি যেন কর্কশ শব্দের চোটে হঠাৎ বিষাক্ত হয়ে উঠল। তারপরেই চাঁদের আলোয় দেখা গেল দুজন লোক ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আমাদের দিকেই আসছে। প্রথমটা তাদের শত্রু ভেবে আমি আবার রিভলভার তুললাম, কিন্তু তারপরেই দেখি তারা হচ্ছে আমাদেরই লোক, কারুক আর মালকান। মালকান কাছে এসেই হাঁপাতে হাঁপাতে বললে, ওই ওই পশ্চিম দিক থেকে অনেক লোক এই দিকে আসছে বাবুরা, অনেক লোক। অনেক লোক? কত? ওই ওই 20-22 জনের কম হবে না। তারাও কি আমাদের শত্রু? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে বাবুজি। এত রাতে ভালো লোকেরা দল বেঁধে কখনো পাহাড় পথে চলে না। দুদিক থেকে শত্রুরা আসছে দলে দলে, হয়তো পালাবার সব পথই বন্ধ করে আমাদের টিপে মেরে ফেলার জন্য। জানি আমাদের 5 জনের কাছে আছে 5টা স্বয়ংক্রিয় বন্দুক বা অটোমেটিক রাইফেল। তাদের প্রত্যেকটা মিনিটে গুলি বৃষ্টি করতে পারে 35 বার। সুতরাং শত্রুরা যে সহজে আমাদের সঙ্গে পাল্লা দিতে পারবে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এসে পড়েছি অপরিচিত শত্রুদের স্বদেশে। গুমলির বাড়িখানা এখানে আমাদের পক্ষে মরুভূমিতে ওয়েসিসের মতোই বটে, কিন্তু সমস্ত গ্রামের বিরুদ্ধে 5 জনে কতক্ষণ দাঁড়াতে পারবো? আর আমাদের আশ্রয় দিয়ে গুমলি বা বিপদে পড়বে কেন? শত্রুরাও নিশ্চয়ই নিরস্ত্র নয়, এবং ওদের দলে যদি শয়তান ছুঁচিও থাকে তাহলে ওদের সঙ্গেও যে আগ্নেয়াস্ত্র আছে এটাও অনুমান করতে পারি। অতএব আমাদের আশ্রয়দাত্রী এই বিদেশিনী নারীর অঙ্গনকে যুদ্ধক্ষেত্র রূপে ব্যবহার করা বোধ হয় সঙ্গত নয়।
বেশিক্ষণ ভাববার সময় নেই। প্রতি মুহূর্তেই শত্রুরা আরও কাছে এসে পড়ছে। তাড়াতাড়ি জিজ্ঞাসা করলুম, মালকান, আমাদের পালাবার কোনো পথে কি আর খোলা নেই? মালকান যা বললে বিনয়বাবু তার অর্থ বুঝিয়ে দিলেন। একটা পথ আছে বাবু সাহেব। কোথায়? ওই বাড়ির খিড়কি দিয়ে বেরুলে উত্তর দিকে একটা সরু পাহাড়ি পথ পাওয়া যাবে। উত্তর দিকে? মালকান, আমরা কি দেখবার জন্য এদেশে এসেছি সে কথা তুমি বোধহয় জানো না। জানি বাবু সাহেব, ওই গুলমি বিবির মুখে আমি সব শুনেছি। কারণ আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার ভার পড়েছে তো আমারই ওপরে। আপনারা তো ওই সেকালের সেই ভাঙা মঠ দেখতে যেতে চান, তাই তো? হ্যাঁ। সে মঠ তো ওই উত্তর দিকে। এখনই? হ্যাঁ বাবু সাহেব। এখান থেকে সে মঠ কত দূরে? তা প্রায় ওই 20-25 মাইল হবে। তুমি এখনই আমাদের সঙ্গে যেতে পারবে? হ্যাঁ মালকান, যদি রাজি হও 100 টাকা বকশিস পাবে। মালকান ইতস্তত করছিল, কিন্তু এই দরিদ্র কাফরিস্থানে 100 টাকা হচ্ছে কল্পনাতীত সৌভাগ্য। সে মহা উৎসাহে বলে উঠল, হ্যাঁ বাবু সাহেব, হ্যাঁ হ্যাঁ, আমি যেতে রাজি, আমি যেতে রাজি। আসছে কাল সকালে আমাদের এখান থেকে বেরুবার কথা বলে আমরা আগে থাকতেই মোটঘাট বেঁধে রেখেছিলাম। হুট বলতে ছুট দেওয়ার অভ্যাস আমাদের বরাবরই। এ হপ্তায় আমরা কলকাতার শৌখিন নাগরিক, আসছে হপ্তায় আফ্রিকার বিপুল অরণ্যের বনবাসী। এমনি ভবঘুরের জীবনযাপনে অভ্যস্ত হয়ে একটা ভালো শিক্ষা আমরা পেয়েছি। প্রবাসে যেতে হলে বাঙালিরা মস্ত বড় গৃহস্থালী ঘাড়ে করে বেরোয়, বড় বড় ট্রাঙ্ক, সুটকেস, বিছানা, পোটলাপুটলি, কিন্তু কত কম জিনিস সঙ্গে নিয়ে পথে বিপথে অনায়াসেই দৈনিক জীবনযাপন করা যায় সে সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। যা দরকার সে সমস্ত আমাদের সঙ্গে আছে, অথচ আমাদের মালের সংখ্যা এতই কম যে কুলি ডাকবার দরকারও হয় না। নিজেদের মাল নিজেরাই বয়ে নিয়ে যেতে পারি। 3 মিনিটের মধ্যেই আমরা মোটমাট গুছিয়ে নিয়ে অজানার অন্ধকারে যাত্রা করবার জন্য প্রস্তুত হলুম। গুমলি এসে ম্লান মুখে বললে, বাবুজি, আমি এখন বুঝতে পারছি বারমুকের কাছ থেকে টাকা নিয়ে আমি একদম ভালো করিনি। আপনারা আমার অতিথি, কিন্তু আপনাদের শত্রুকে আমন্ত্রণ করে আনলুম আমি। এ দুঃখ আমার কখনোই যাবে না। কুমার বললে, না গুমলম্বী বিবি, মিথ্যে অনুতাপ করো না। শত্রুরা নিশ্চয়ই আজ আমাদের আক্রমণ করত, তবে ওরা কেবল একবার চেষ্টা করে দেখেছিল যে তোমার সাহায্যে চুপি চুপি নিরাপদে কাজ সারা যায় কিনা। আর সময় নেই। সেলাম। সালাম বাবুজি, সালাম। একটা সেকেলে ভাঙা মঠে বেড়াতে যাবার জন্যে এত বিপদ মাথায় নিয়েছেন কেন সে কথা আমি জানি না বটে, কিন্তু সর্বদাই মনে রাখবেন বাবুজি, গুমলির দৃষ্টি রইল আপনাদের দিকেই। বাড়ির খিড়কি দিয়ে বেরিয়ে পড়ে এই ভাবতে ভাবতে অগ্রসর হলুম। গুমলির শেষ কথাগুলোর অর্থ কি? চাঁদ তখনও অস্ত যায়নি বটে, কিন্তু একটা উঁচু পাহাড়ের পিছনে নেমে গিয়েছে। চারিদিকে রাত্রির বুকের উপর দুলছে ঘন ছায়ার রহস্যময় জবনিকা। শত্রুরা এখন আর চোরের মতন আসছিল না। পাহাড়ে পথের উপরে বহু পাদুকার কঠিন ধ্বনি শুনে নিশিধিনী তার মৌন ব্রত ভঙ্গ করে যেন সচমকে জেগে উঠল। বুঝলুম কৌশলে কার্যোদ্ধার হলো না দেখে শত্রুরা এমন মরিয়া হয়ে ছুটে আসছে দস্যুর মতন। শুনছি ওর বাহাদুরি দেখে মনে মনে তারিফ না করে পারলুম না। যে লোক এরই মধ্যে অপরিচিত দূর বিদেশে এসে এমন বৃহৎ এক দল গড়তে পারে, নিশ্চয়ই সে অসাধারণ ব্যক্তি। কিন্তু বিনয়বাবু মাথা নেড়ে বললেন, না বিমল, আমি শুনছি ওর অসাধারণত্ব স্বীকার করি না। পৃথিবীতে সঙ্গীর অভাব হয় ভালো কাজেই, কারণ জগতে সাধুর সংখ্যা বেশি নয়। কিন্তু কুকার্যে নিযুক্ত হয় তুমি যদি একবার ডাক দাও, চারিদিক থেকে সঙ্গী এসে জুটবে পঙ্গপালের মতন। পৃথিবীর হিত সাধন করবার জন্য বুদ্ধদেবকে পথে বেরোতে হয়েছিল একাকী, কিন্তু চেঙ্গিস খাঁ, তৈমুর লং আর নাদির শাহ যখন পৃথিবীর উপরে অমঙ্গলের অভিশাপ বর্ষণ করতে বেরিয়েছিলেন, তখন তাদের লক্ষ লক্ষ পাপ সঙ্গীর অভাব হয়নি। আলোর ছায়া পড়ে না যায়, কিন্তু আমার মনে হচ্ছিল চারিদিককে মায়াময় করে তুলেছে
যেন অচঞ্চল জ্যোৎস্নার স্নিগ্ধ ছায়া। কিছুই স্পষ্ট করে দেখা যাচ্ছে না, অথচ সামনে পিছনে এপাশে ওপাশে যেদিকেই তাকায় সেই দিকেই পাহাড় বা জঙ্গল বা ঝোপঝাপের আবছা অস্তিত্ব জাগে চোখে। সব আগে চলছে মালকান, তারপর আমরা। এমনই এক সংকীর্ণ পথ দিয়ে অগ্রসর হচ্ছে যে দুজনের পাশাপাশি চলবার উপায় নেই। কুমার বাঘার গলা জড়িয়ে ধরে বললে, বাঘা, তুমি এখন কাউকে ধমক টমক দেওয়ার চেষ্টা করো না, একেবারে চুপ থাকো, বুঝেছো? বাঘা নিশ্চয়ই বুঝলে আমরা নিজেদের মনুষ্যত্বের গর্বে কুকুর প্রভৃতি গৃহপালিত জীবকে পশু বলে তুচ্ছতাচ্ছিল্য করি, কিন্তু পরীক্ষা করলেই দেখা যায় মানুষের সংসারে যেসব জীব বা পশু পালিত হয় তাদের অনেকেই আমাদের মুখের ভাষা বা মনের ভাব বুঝতে পারে। বাঘাও কুমারের বক্তব্য বুঝে একটি মাত্র শব্দ উচ্চারণ করলেন। মিনিট 5-7 পরে শত্রুদের পায়ের শব্দ আর শোনা গেল না, কিন্তু আরো মিনিট কয়েক পরে বহু কণ্ঠের একটা উচ্চ কোলাহল জেগে উঠে রাতের নীরবতা ভেদ করে ছড়িয়ে পড়ল দিকে দিকে। মালকান বললে, বাবু সাহেব, ওরা এতক্ষণ বুঝতে পেরেছে যে শিকার হাতছাড়া হয়েছে। যদিও ওরা জানে না আমরা ওই কোন দিকে গিয়েছি, তবু তবু সাবধানের মান নেই। এই তাড়াতাড়ি এগিয়ে চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা দৌড়াতে আরম্ভ করল। সেই পাহাড়ে পথ, কোথাও বনের অন্ধকার, কোথাও চাঁদের আলো মেখে এবং কোথাও উঁচু দিকে উঠে ও কোথাও নিচু দিকে নেমে এঁকে বেঁকে সমান চলে গিয়েছে। মাঝে মাঝে দেখি দুপাশে গভীর খাদ, সেখানে এবড়ো খেবড়ো পথে ছুটতে গিয়ে একবার যদি হোঁচট খায় তাহলে এই জীবনে আর শালুকা মঠ, কুবের মূর্তি ও গুপ্ত গুহার গুপ্তধন নিয়ে মাথা ঘামাবার কোনো দরকারই হবে না। এতক্ষণে পথটা চওড়া হয়ে এলো, এখন 4-5 জন লোক অনায়াসেই পাশাপাশি চলতে পারে। চাঁদের আলো আর পাহাড়ের আড়ালে নেই, সুতরাং পথ চলবার কষ্ট আর হঠাৎ বিপদে পড়বার ভয় থেকে অব্যাহতি পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। মালকান একবার পিছন দিকে মুখ ফিরিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল, তারপর অভিভূত স্বরে বলল, দেখুন দেখুন বাবু সাহেব, দেখুন। হ্যাঁ হ্যাঁ। পিছন ফিরে দেখলুম অনেক দূরে, প্রায় 1000 ফুট নিচে এক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আরক্ত অগ্নির ক্রুদ্ধ শিখায় শূন্যের অনেকখানি লাল হয়ে উঠেছে। কুমার বললে, ওখানে অমন আগুন জ্বলবার কারণ কি? মালকান বললে, আমি আমি বেশ বুঝতে পারছি, আগুনে পুড়ছে ওই গুলমি বিবির বাড়ি। শয়তানরা আমাদের ধরতে না পেরে রেগে পাগল হয়ে গুলমি বিবির বাড়ি জ্বালিয়ে দিয়েছে। রামহরি দরদ ভরা গলায় বললে, আহা, আমাদের আশ্রয় দিয়েই গুলি আজ পথে বসলো। মালকান মাথা নেড়ে বললে, একখান বাড়ি পুড়ে গেলেই গুলমি বিবি পথে বসবে না গো। তার কেবল টাকাই নেই, ওই যেসব কাফির এখনো বাপ পিতামহের ধর্ম ছাড়েনি তাদের কাছে গুলমি বিবির মান মর্যাদাও যথেষ্ট। তার জন্য তারা প্রাণ দিতেও নারাজ নয়। তারা যখন খবর পাবে তখন ওই বিধর্মী বার্মককে প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালাতে হবে। কিন্তু বাবু সাহেব, হ্যাঁ, আমার কি ভাবনা হচ্ছে জানেন? আজ গুলমি বিবিকে হাতে পেয়ে দুশ্মনরা যদি তার উপরে অত্যাচার করে তাহলে কে তাদের বাধা দেবে? মালকানের কথা শুনতে শুনতে নিচে আরেক দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। সেখানটায় চাঁদের আলো নেই, অন্ধকারের মধ্যে নাচছে কতগুলো ছোট ছোট চলন্ত আলোক শিখা। মালকানও দেখতে পেলে ত্রস্ত স্বরে বললে, বাবু সাহেব, হ্যাঁ বাবু সাহেব, ওই ওই শত্রুরা আবার আমাদের ধরতে আসছে, আবার আসছে। বাঘা পর্যন্ত বুঝতে পারলে, চাপা গলায় গড় গড় করে গড়জাতে লাগলো। আমি বললুম, এগিয়ে চলো, এগিয়ে চলো, যতক্ষণ পারি এগিয়ে তো চলি, তারপর দরকার হলে যুদ্ধ করতেও আপত্তি নেই। কুমার বললে, শুনছিও এখন আমাদের ভালো করে চিনতে পারেনি, ভেবেছে দলে ভারী হয়ে আমাদের ওপরে সে টেক্কা মারবে। কমল বললে, দেখা যাক ছুনছিও কত বড় গুলিখোর, আমাদের অটোমেটিক রাইফেলের কটা গুলি সে হজম করতে পারে। বিনয়বাবু রুষ্ট কণ্ঠে বললেন, থামো ছোকরা, থামো, অত আর বাক্য বন্দুক ছুটতে হবে না।
কথায় কথায় যুদ্ধ অমনি করলেই হলো না? বিনা যুদ্ধে যাতে কার্যসিদ্ধি হয়, আগে সেই চেষ্টাই দেখো। রামহরিও বিনয়বাবুর কথায় সায় দিয়ে কমলের দিকে বিরক্ত চোখে চেয়ে বললে, যা বলেছেন বাবু, বাঁশের চেয়ে কঞ্চি দর। আমি হাসছি দেখে বিনয়বাবু বললেন, না বিমল, এসব হাসির কথা নয়। আমার বিশ্বাস শত্রুদের দলে 40-50 জনের কম লোক নেই, আর ওরাও হয়তো বন্দুক নিয়ে তৈরি হয়ে এসেছে। যুদ্ধে ওদের 10-15 জন মারা পড়লেও দলে ওরা ভারীই থাকবে। কিন্তু গুনতিতে আমরা তো মোটে 6 জন লোক। এর মধ্যে 3-4 জন যদি মারা পড়ে বা জখম হয়, তখন কি উপায় হবে? আমি বললুম, ঠিক কথা বিনয়বাবু, নিতান্ত নিরুপায় না হলে আমরা নিশ্চয়ই যুদ্ধ করব না। চলো চলো চলো, তাড়াতাড়ি পা চালাও। আরও মিনিট 15 ধরে নীরবে দ্রুত বেগে আমরা অগ্রসর হতে লাগলুম। কিন্তু শত্রুরা এগিয়ে আসছিল আমাদের হচ্ছে বেশি বেগে, কারণ খানিকক্ষণ পরেই তাদের চিৎকার শুনতে পেলুম। চলতে চলতে কেটে গেল আরও মিনিট 10-12। পথ সেখানে সিধে নেমে গিয়েছে। মুখ ফিরিয়ে দেখলুম মশালের আলোগুলো আমাদের কাছ থেকে বড়জোর 50 মাইল তফাতে আছে। আমি দাঁড়িয়ে পড়ে বললুম, বিনয়বাবু, আর এগুবার চেষ্টা করা নিরাপদ নয়, তাহলে প্রস্তুত হবার সময় পাব না। বিনয়বাবু হতাশভাবে বললেন, বোঝা যাচ্ছে যুদ্ধ আমাদের করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। কুমার, তোমরা প্রত্যেকেই এই ব্যাগগুলো সামনের দিকে রেখে মাটির উপরে শুয়ে পড়ো। ওরা যদি বন্দুক ছোড়ে, তাহলে ব্যাগগুলো সামনে থাকলে আত্মরক্ষার খানিকটা সুবিধে হবে। মালকান বললে, বাবু সাহেব, হ্যাঁ, ওই বাঁ পাশেই পাহাড়ের গায়ে না একটা বড় গুহা রয়েছে। আমরা এর মধ্যে আশ্রয় নিলে কি ভালো হয় না? এই গুহার ভেতর দিয়ে কি অন্যদিকে বেরোবার পথ আছে? না বাবু সাহেব। তাহলে ও গুহা হবে আমাদের পক্ষে ইঁদুর কলের মতন। ওর মধ্যে বন্দী হতে চাই না। ঠিক সেই সময় নিচের দিকে 4-5টা বন্দুকের আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে আমরাও মাটির উপরে শটান শুয়ে পড়ে নিজের নিজের বন্দুক বাগিয়ে ধরল। আচম্বিতে আর একটা ভয়াবহ গম্ভীর ধ্বনি জেগে উঠে সেই পর্বত রাজ্যকে শব্দময় করে তুললে। সে ধ্বনি অপূর্ব, বিস্ময়কর, বজ্রাধিক ভীষণ। শুনলে হৃদয় যেন স্তম্ভিত হয়ে যায়। এদেশে এসে এরকম ধ্বনি আগেও শুনেছি। এ হচ্ছে পাহাড় ধসে পড়ার শব্দ, কাফরিস্তানের এক সাধারণ বিশেষত্ব। কিন্তু আমাদের এত কাছে এমন শব্দ বিভীষিকা আর কোনোদিনও জাগ্রত হয়নি। দলবদ্ধ বজ্র যেন গড়গড় করে ভৈরব নাদে ধেয়ে আসছে আমাদের মাথার উপর দিক থেকে। মালকান এক লাফে দাঁড়িয়ে উঠে উদ্ভ্রান্তের মতন চিৎকার করে বললে, বাবু সাহেব, ওই পাহাড় ধসে পড়ে নামছে, এই পথ দিয়েই খুব সাবধান। সেই কল্পনাতীত গতিশীল শব্দ বিভীষিকার তলায় থেকে মনে হলো সৃষ্টির শেষ মুহূর্ত উপস্থিত এবং দুর্দান্ত প্রলয় উৎকট আনন্দে নেমে আসছে আমাদের মাথার উপরে। প্রাণের আশা একেবারেই ছেড়ে দিয়েছে। হঠাৎ মালকান প্রাণপণে চিৎকার করে প্রচন্ড এক লাফ মেরে আমাদের বাঁ পাশের গুহাটার ভিতরে গিয়ে পড়ল। চোখের পলক পড়তে না পড়তেই আমরাও প্রায় একসঙ্গেই গুহার ভিতরে গিয়ে উপস্থিত হল, এমনকি বাঘা পর্যন্ত। আত্মরক্ষার চেষ্টা এমনই স্বাভাবিক যে মানুষ আর পশু চরম বিপদের সময়ে ব্যবহার করে ঠিক একই রকম। ভিতরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই গুহার মুখ অন্ধকার হয়ে গেল এবং পথের উপর দিয়ে চলে যেতে লাগলো যেন কান ফাটানো, প্রাণ দমানো মহাশব্দের অদ্ভুত এক ঝটিকা ও প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের স্তূপ। চারিদিকে নুড়ির পর নুড়ি ছড়াতে ছড়াতে একটা নুড়ি এসে লাগলো কমলের কাঁধের উপরে। সে আর্তনাদ করে বসে পড়ল। মিনিট 2 ধরে গুরুভার পাথরের স্তূপগুলো ঠিক জীবন্ত হিংস্র প্রাণীর মতন গড়াতে গড়াতে ও লাফাতে লাফাতে নিচের দিকে নামতে লাগলো। সেই 2 মিনিট যেন 2 ঘন্টার চেয়েও বেশি। গুহার ভিতরটা কেঁপে কেঁপে উঠছে যেন ভূমিকম্পে। গুহার ছাদটাও যেন হুড়মুড় করে ভেঙে পড়তে চায়। ভয়ানক মৃত্যুর বন্যা যখন গুহামুখ ছেড়ে নিচের দিকে নেমে গেল, তখনও আমরা স্তম্ভিতের মতন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলুম।
সর্বপ্রথমে কথা কইলেন বিনয়বাবু। হাঁপাতে হাঁপাতে বললেন, বিমল, নিচের দিক থেকে বিষম এক হাহাকার শুনতে পেয়েছ? আমি বললুম, পেয়েছি। যে মৃত্যুকে আমরা ফাঁকি দিলুম, শত্রুরা বোধহয় তাকে এড়াতে পারেনি। অনেক লোকের কান্না শুনেছি, বোধহয় তারা সদল বলে মারা পড়েছে। কমল আর্তস্বরে বলল, বিমলদা, নুড়ি লেগে বোধহয় আমার কাঁধের হাড় ভেঙে বা সরে গেছে গো। আমি ডান হাত একেবারে নাড়াতে পারছি না। বিনয়বাবু তাড়াতাড়ি কমলের কাছে গিয়ে তার সেবা শুশ্রূষায় নিযুক্ত হলেন। কুমার ব্যাকুল স্বরে বলে উঠল, সর্বনাশ, আমার বন্দুকটা যে বাইরে ফেলে এসেছি। আমারও বন্দুক বাইরেই পড়ে আছে। প্রাণ রক্ষার জন্য ব্যস্ত হয়ে বন্দুকের কথা ভাবার সময়ই পাইনি। বিনয়বাবু আর কমল বন্দুকহীন। বন্দুক নিয়ে ভিতরে ঢুকতে পেরেছে কেবল রামহরি। ছুটে গুহার বাইরে গেল, সেখানেও বন্দুকগুলোর কোনো চিহ্ন নেই। ছুটন্ত পাথরের বিষম ধাক্কায় ঝাঁটার মুখে তুচ্ছ ধুলোর মতন বন্দুকগুলো যে কোথায় গিয়ে পড়েছে তা কে জানে। পাথরের চাপে হয়তো সেগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। কুমার বললে, শত্রুদের অবস্থাও যদি বন্দুকগুলোর মতন হয়ে থাকে, তাহলে আমাদের ভাবনার কারণ নেই। রামহরির একটা বন্দুক, আমাদের 4টে রিভলভারই যথেষ্ট। পাহাড়ের গা দিয়ে যে ঢালু পথ বেয়ে বেয়ে আমরা উপরে উঠেছি তার দিকে তাকিয়ে দেখল। যতদূর নজর চলে কেবল দেখা যায় পথের উপরে ছড়ানো রয়েছে নুড়ি আর নুড়ির রাশি। বড় বড় পাথরগুলো গড়াতে গড়াতে নিচের দিকে নেমে হারিয়ে গিয়েছে দৃষ্টির অন্তরালে। শত্রুরাও অদৃশ্য। হয়তো তাদের দেহগুলো এখন পাহাড়ের পদতলে পড়ে আছে নির্জীব ও রক্তাক্ত মাংসপিণ্ডের মতন। আশ্বস্ত হলুম বটে, কিন্তু দুঃখিত হলুম যথেষ্ট। এতগুলো মানুষের এমন শোচনীয় পরিণাম। তখন রঙিন উষার রহস্যময় আলো সেই শৈল রাজ্যকে করে তুলেছে নতুন এক স্বপ্নলোকের মতন। ভোরের পাখিদের সভায় জাগলো ঘুম ভাঙানি গান, এবং পলাতক অন্ধকারের পরিত্যক্ত আসন জুড়ে বিরাজ করছে স্নিগ্ধ সবুজ লতা পাতা বনস্পতি। রামহরি বললে, খোকা বাবু, আমাদের মোট ঘাটগুলো রসাতলে গিয়েছে। আমি বললুম, তাহলে উপায়? শত্রু নিপাতের পর বন্দুকের দরকার নেই বটে, কিন্তু রসদ না থাকলে পেট চলবে কেমন করে? মালকান বললে, ভয় নেই বাবু সাহেব, আর ভয় নেই। আমাদের আর বেশি দূর যেতে হবে না। এই পাহাড়ের নিচেই আছে একটা নদী। তারপর ওই নদী পার হয়ে ঘন্টাখানিক পথ চললেই আমরা সেই মাঠে গিয়ে হাজির হব। হ্যাঁ। আমি জিজ্ঞাসা করলুম, নদীটা কত বড়? চওড়া খুব বেশি নয় বটে, কিন্তু ওই জল খুব গভীর। তবে আপনাদের ভাবনা নেই, ওই নদীর উপরে না একটা কাঠের সাঁকো আছে। বেশ, তাহলে আবার যাত্রা করা যাক। এই বলে আমি অগ্রসর হলুম। সঙ্গীরাও আমার পিছনে পিছনে চলল। পিছন থেকে মাঝে মাঝে কমলের বলে আর্তনাদ কানে আসতে লাগলো। বোধহয় তার আঘাতটা হয়েছে গুরুতর। মিনিট 25 পরেই আমরা পাহাড়ের তলায় গিয়ে দাঁড়ালো। সামনেই প্রভাত সূর্য করে জ্বলন্ত সুদীর্ঘ এক বাঁকা তরোয়ালের মতন একটি বেগবতী নদী বয়ে যাচ্ছে কলনাদে উচ্ছ্বসিত হয়ে। চওড়ায় সে 60-70 ফুটের বেশি হবে না, কিন্তু তার স্রোতের টান এমন বিষম যে দেখলেই মনে হয় জল যেন টক বক করে ফুটছে। কুমার শুধলে, মালকান, তুমি যে সাঁকোর কথা বললে সেটা কোথায়? মালকান মাথা চুলকাতে চুলকাতে বলল, আরে সাঁকোটা তো এইখানেই ছিল। এইখানেই ছিল তো কোথায় গেল? সাঁকোর তো আর হাত পা নেই যে মর্নিং ওয়াক করতে বেরোবে। মালকান বলল, আমি আজ 1 বছর এদিকে আসিনি। গেল বর্ষায় জলের তোড়ে হয়তো সাঁকোটা নিশ্চয়ই ভেসে গিয়েছে। এদেশে এমন ব্যাপার তো হামেশাই হয়। আমি হতাশভাবে বললুম, তাহলে আমরা কি করব? এই নদীটা তো দেখছি 2 পাহাড়ের মাঝখানকার ঢালু জমি দিয়ে নিচের দিকে নেমে গিয়েছে। সাঁতার কেটে এর প্রখর স্রোত এড়িয়ে ওপারে যাওয়া সহজ কথা নয়। কুমার কি বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পিছন থেকে ইংরেজি ভাষায় কর্কশ স্বরে কে বললে,
এখনই সবাই মাথার উপরে হাত তোলো, এখনই। চমকে ফিরে দেখি ঠিক আমাদের পিছনে দাঁড়িয়ে আছে ছুনছিউ, আরো 2জন চীনেম্যান এবং 4 জন কাফির। ছুনছিউ ও তার চীনে সঙ্গীদের হাতে বন্দুক। ছুনছিউ আবার শাসিয়ে বললে, এখনো হাত তুললে না? হ্যাঁ, বাধ্য হয়ে আমাদের সকলকেই হাত তুলে দাঁড়িয়ে থাকতে হলো কাঠের মূর্তির মতন। ছুনছিউ ইঙ্গিত করতেই কাফিররা ছুটে এসে ধাক্কা মেরে আমাদের মাটির উপরে শুইয়ে দিয়ে হাত পা বেঁধে ফেললে। আমার সামনে এগিয়ে এসে ছুনছিউ প্রথমে করলে বিকট অট্টহাস্য, তারপর বললে, বাবু, এইবারে তোমাদের আমি হাতের মুঠোয় পেয়েছে, কিন্তু আমি বেশি কথা বলতে চাই না। প্রাণ বাঁচাতে চাও তো লকেটখানা ফিরিয়ে দাও। আমি বললুম, তুমি যা চাইছো আমার কাছে তা নেই। আবার হা হা করে হেসে উঠে ছুনছিউ বললে, নেই? নেই? তাহলে কি তোমরা এত দূরে এসেছো ছেলে খেলা করতে? ওহে দেখো তো এদের জামা কাপড়গুলো খুঁজে। তারা আমাদের প্রত্যেকের জামা কাপড় তন্ন তন্ন করে খুঁজে দেখলে, এমনকি আমাদের মুখ গহ্বর পর্যন্ত দেখতে ছাড়লে না। লকেট আছে কলকাতায়, কিন্তু তার লিখন আছে আমার স্মৃতির ভাণ্ডারে। ছুনছিউকে সে কথা বলা উচিত মনে করলাম না। ছুনছিউ রাগে যেন পাগলের মতন হয়ে উঠল, চিৎকার করে বলল, ওরে বাঙালি কুত্তার দল, তোদের জন্য আমার দুর্গতির সীমা নেই। চীন থেকে এলাম বাংলাদেশে, সেখানে বিপদের পর বিপদ এড়িয়ে এসেছি এই কাপ্রিস্তানে। এখানে এসে আমাদের 28 জন লোকের প্রাণ গিয়েছে, তবুও আমি তোদের সঙ্গ ছাড়িনি। এত করেও শেষটা কি আমাকে ফাঁকে পড়তে হবে? হ্যাঁ, আমি বললুম, হ্যাঁ বন্ধু, ঠিকই আন্দাজ করেছো। এখন দেশের ছেলে দেশে ফিরে যাও। ছুনছিউ চোখ পাকিয়ে বলল, তাই নাকি? আমাকে যদি ফেরত যেতে হয় তাহলে তোমাদেরও এই পৃথিবীতে রেখে যাব না। বেশ, তাহলে আমাদের খুন করো, মরতে হবে সকলকেই। মরতে আমরা ভয় পাই না। আচ্ছা, দেখা যাক। আরে তোরা এই লোকগুলোকে একসঙ্গে বেঁধে ফেল, দাও বেঁধে ফেল, তারপর ওদের ওই নদীতে ভাসিয়ে দে ভাসিয়ে। প্রতিবাদ করলুম না, কারণ এই উন্মত্ত শয়তানদের কাছে প্রতিবাদ বা দয়া প্রার্থনা করে কোনো লাভই নেই। তারা আমার ও কুমারের উপরে রাখলে বিনয়বাবু ও কমলের দেহ, এবং তার উপরে সোহালে মালকান ও রামহরিকে। তারপর লোকে যেমন করে চেলাকাঠের বোঝা বাঁধে, সেইভাবে দড়ি দিয়ে আমাদের সকলকে একসঙ্গে বেঁধে ফেললে। আমাদের হাত পা আগেই বাঁধা ছিল, এটা হলো বাঁধনের উপর বাঁধন। ভেবেছিলুম মালকান তো আমাদের মতন বিপদের পাঠশালায় শিক্ষা গ্রহণ করেনি, প্রাণের ভয়ে কাবু হয়ে সে হয়তো কান্নাকাটি জুড়ে দেবে। কিন্তু এখন দেখছি তার 6.5 ফুট উঁচু দেহটির সবটাই হচ্ছে দুর্জয় সাহসে পরিপূর্ণ। তার মুখ ভাবহীন, কণ্ঠে ঢু শব্দ নেই। ওরা সকলে মিলে ধরাধরি করে আমাদের নদীর ধারে নিয়ে গেল। ছুনছিউ বললে, এই শেষবার জিজ্ঞাসা করছে, বল বল লকেট কোথায় লেগেছিস, বল। আমি বিরক্ত স্বরে বললুম, আমাকে বারবার জ্বালাতন করো না ছুনছিউ, লকেট আমাদের কাছে নেই। ছুনছিউ বিস্ময় মাখা ক্রুদ্ধ স্বরে বললে, এই বাঙালিটা আমাকে আশ্চর্য করলেছে, এ মরবে তো মিছে কথা বলতে ছাড়বে না। আমি বললুম, আমি সত্য কথাই বলছি। সত্য কথা? তুমি কি বলতে চাও? লকেট তোমার কাছে ছিল না? নিশ্চয়ই ছিল। তবে কোথায়? লকেট এখন আমার কাছে নেই। মানেটা কি? মানে আমি জানি না। এই তোমার শেষ কথা? বেশ, তাহলে আমরাও আমাদের শেষ কাজ করি, ওদের জলে ফেলে দাও। তারা সকলে মিলে আমাদের শুনুনে তুলে ধরল। রামহরি চেঁচিয়ে বললে, হে বাবা বিশ্বনাথ, চরণে ঠাঁই দিও। পর মুহূর্তে আমরা ঝপাং করে পড়লুম নদীর গর্ভে, এবং সঙ্গে সঙ্গে তলিয়ে গেলুম পাতালের শীতল অন্ধকারে। পাতালের দিকে তলিয়ে গেলুম এবং তারপর আবার ভেসে উঠলুম। কেবল আমি নয়,
আমার সঙ্গে যারা বাঁধা ছিল তারাও ভেসে উঠল আমার সঙ্গেই। আমাদের এক যাত্রায় পৃথক ফল হবার উপায় নেই। আচ্ছন্নের মতন শুনতে পেলুম কল 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 করে গভীর জল গর্জন। কি তীব্র স্রোত, গতিদার প্রায় বন্যার মতন। জল টলমল করে হেলছে দুলছে, পুঞ্জ পুঞ্জ ফেনার ফুল ফুটিয়ে উপরে উঠছে, নিচে নামছে, ঘূর্ণিপাকে ঘুরছে ফিরছে এবং শত সহস্র বল্লমের ফলকের মতন চকচকিয়ে ছুটে যাচ্ছে হু হু করে। সেই নিম্নমুখী গিরি নদীর গতি অত্যন্ত দ্রুত বলে আমরা তৎক্ষণাৎ আবার ডুবে গেলাম না। টানের মুখে ভেসে চললুম খানিক দূর। এজন্য বিস্মিত হলাম না। অতিবেগবতী নদী যে পাথরকে খানিক দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে এ কথা সকলেই জানে। তারপর আবার আমরা ডুবে গেলুম এবং জলের তলায় নিঃশ্বাস যখন বন্ধ হয়ে এসেছে, নদী আবারও আমাদের উপরে ভাসিয়ে তুলল। এবার ভেসে উঠেই দেখি ঠিক আমাদের পাশেই সাঁতার কাটছে বাঘা। এতক্ষণ ঘটনার ঘাত প্রতিঘাতে তার কথা ভুলেই গিয়েছিল। তুচ্ছ কুকুর ভেবে শত্রুরা হয়তো তাকে কিছু বলেনি, নয়তো সে নিরাপদ ব্যবধানে সরে দাঁড়িয়ে আত্মরক্ষা করেছে। এখন প্রভুভক্ত বাঘা এসেছে আমাদের মৃত্যু যাত্রার সাক্ষী হয়ে এবং আমাদের সঙ্গেই মরতে। যে কয় মুহূর্ত ভেসে থাকি এর মধ্যে সুন্দরী পৃথিবীকে ভালো করে শেষবার দেখে নি। সূর্যের উপরে ওই সেই নীল আকাশের চন্দ্রাত, তীরে তীরে ওই সেই পাখি ডাকা সবুজ বনভূমি, দূরে কাছে ওই সেই গিরিরাজ হিমালয়ের স্তম্ভিত শৈল তরঙ্গ। ভালো করে আরো কিছু দেখতে না দেখতেই আবার ডুবে গেল, কিন্তু আবারও ভেসে উঠলাম পর মুহূর্তে। এবার মনে হলো কে যেন আমাদের টেনে তুললে। সবিস্ময়ে তাকিয়ে দেখি বাঘা প্রাণপণে আমাদের বাঁধন দড়ি কামড়ে ধরেছে। বাঘা আর দড়ি ছাড়লে না, আমরাও আর ডুবলুম না। আমাদের 5 জনকে টেনে তোলবার শক্তি নিশ্চয়ই বাঘার নেই, কিন্তু প্রথমত জলে গুরুভারও হয় লঘুভার এবং দ্বিতীয়ত এই খরস্রোতা নদীর তীব্র টান আমাদের ভাসিয়ে রাখবার পক্ষে সাহায্য করলে যথেষ্টই। বাঁধন দড়ি কামড়ে ধরে বাঘা নদীর তীরের দিকে যাবার চেষ্টা করলে, কিন্তু স্রোতের টানে তার চেষ্টা সফল হলো না। তবে সে কোনো ক্রমে জলের উপরে আমাদের ভাসিয়ে রাখলে। ধন্যবাদ বাঘাকে, ধন্যবাদ। এতক্ষণ পরে কুমার কথা কইলে, বললে, বিমল, বাঘা যা করলো অন্য কোনো কুকুর তা করতে পারতো না, কিন্তু এইভাবে বাঘা আর কতক্ষণ আমাদের ভাসিয়ে রাখবে? বাঘা জলচর জীব নয়, আর একটু পরেই সে দুর্বল হয়ে পড়বে। তখন যে মরণ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমিও সেই কথাই ভাবছি কুমার। বিনয়বাবু বললেন, শত্রুরা কি এখন আমাদের দেখতে পাচ্ছে না? আমিও বললুম, তাদের কাছ থেকে আমরা অনেক দূরে এসে পড়েছি। কমল উৎসাহিত কণ্ঠে বললে, দেখো বিমলদা, বাঘার চেষ্টা একেবারে ব্যর্থ হয়নি। সে একটু একটু করে আমাদের তীরের খানিকটা কাছে এনে ফেলেছে। কমলের উৎসাহ দেখে এত দুঃখেও আমার হাসি পেল। আমাদের এই অবস্থায় তীরের খানিকটা কাছে আসা আর তীরে গিয়ে ওঠার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এমন সময় এক অভাবনীয় কাণ্ড ঘটল। নদীর গতি হঠাৎ অত্যন্ত বেড়ে উঠল। বোধহয় এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি নদীর তলাকার জমি সেখানে খুব বেশি ঢালু। যেদিকে চলেছি সেই দিকেই ছিল আমার মাথা, তাই ওদিককার কিছুই এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না। আচম্বিতে ঘূর্ণায়মান স্রোতের টানে আমাদের একসঙ্গে বাঁধা দেহগুলো উল্টে ঘুরে গেল। প্রচণ্ড বেগে খানিক দূরে ভেসে গিয়েই দেখি তীর একেবারে আমাদের খুব কাছে সরে এসেছে। বিনয়বাবু চেঁচিয়ে উঠলেন, আমরা নদীর বাঁকে এসে পড়েছি, আমরা নদীর বাঁকে এসে পড়েছি। সঙ্গে সঙ্গে আমরা পেলুম এক বিষম আঘাত। অন্য সময় হলে সে আঘাতে রীতিমতো অভিভূত হয়ে পড়তুম, কিন্তু এখন আমরা অভিভূত হবারও অবকাশ পেলুম না, কারণ আমাদের দেহের উপরে লাগলো কঠিন পাথুরে মাটির স্পর্শ। এ স্পর্শ যত কঠিনই হোক, এটা যে স্নেহময়ী পৃথিবীর মাটির ছোঁয়া, এই আশ্চর্য অনুভূতি আমাদের মনকে আচ্ছন্ন করে দিলে উন্মত্ত আনন্দে।
আমরা ঠেকে গিয়েছি নদীর বাঁকে। কেবলই তাই নয়, বাঁকের মুখে ছিল কি একটা জলজ লতা পাতার ঘন জাল। দেহগুলোকে সে যেন জীবন্তের মতোই জড়িয়ে ধরলে। স্রোত আর আমাদের টেনে নিয়ে যেতে পারবে না। রামহরি বলে উঠল, জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ, রাখে কৃষ্ণ মারে কে, রাখে কৃষ্ণ মারে কে। কমল বললে, হায় রামহরি, তোমার কৃষ্ণ আমাদের রাখলেন বটে, কিন্তু বাঁধনগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করলেন না কেন? বাঘা তখন গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে অত্যন্ত ক্রুদ্ধভাবে আমাদের দিকে তাকিয়ে গড় গড় রবে গর্জন শুরু করলে। আমাদের দিকে তাকিয়ে বাঘা এতটা চটে উঠল কেন? পর মুহূর্তেই এ প্রশ্নের উত্তর পেল। হঠাৎ বাঘা আক্রমণ করলে আমাদের বাঁধন দড়িকে। এই দড়ির উপরেই রাগ হয়েছে তার। সে বুঝতে পেরেছে এই দড়ির বাঁধনই হচ্ছে যত অনিষ্টের মূল। কুমার তাকে উৎসাহ দিয়ে বারংবার বলতে লাগলো, আমার সোনার বাঘা, আমার বন্ধু বাঘা, বাহাদুর বাঘা, কেটে দাও তো দড়িগুলো, চটপট করে কেটে দাও ভাই। উৎসাহ পেয়ে বাঘার আনন্দ আর ধরে না। জয় পতাকার মতন তার আঙুল জলের উপর তুলে সে নাড়তে লাগলো ঘন ঘন। স্বাধীন, আমরা স্বাধীন। বাঘার দৌলতে আমরা জলে ডুবে মরিনি। বাঘার অনুগ্রহে ঘুচল আমাদের এই বন্ধন দশা। এতক্ষণ মালকান একটি মাত্র কথা কয়নি। সে হঠাৎ এখন উচ্ছ্বসিত হয়ে দুই হাত বাড়িয়ে বাঘাকে বুকের ভিতরে জড়িয়ে ধরে অশ্রুরুদ্ধ স্বরে বলল, আমার বন্ধু, আমার বন্ধু, আমার জীবন রক্ষক বন্ধু। রামহরি আহ্লাদে নাচতে নাচতে বললে, দেখছো কমল বাবু, কৃষ্ণ বাঁধন খুলে দিলেন কিনা। বাঘা সেই কৃষ্ণেরই জীব। কুমার বললে, ভগবান যা করেন ভালোর জন্য। দেখো বিমল, ছুঞ্চিও চেয়েছিল আমাদের পাতালে পাঠাতে, কিন্তু আমরা এসে উঠেছি নদীর এপারে, আর সাঁকোর দরকার হলো না। আমি বললুম, মালকান, আমরা শালকা মঠের কাছে এসে পড়েছি না? হ্যাঁ বাবু সাহেব, ওই খুব কাছে, খুব কাছে। তাহলে আর দেরি নয়। ছুঞ্চিও নদীর ওপারে সদল বলে সদর্পে বিচরণ করুক। ইতিমধ্যে আমরা করব কার্যোদ্ধার। ইতিহাস বিখ্যাত কপিস পাহাড়ের উপত্যকা। এসে দাঁড়িয়েছি আমাদের পথের শেষে। ধ্বংসস্তূপের পর ধ্বংসস্তূপ। প্রাচীন মঠের অধিকাংশই বিলুপ্ত হয়েছে। এমন একখানা ভাঙাচোরা ঘরও নেই যার ভিতরে মাথা গোজা যায়। সম্রাট কনিষ্ক এখানে যেসব স্থাপত্য ভাস্কর্য কীর্তি স্থাপন করে গিয়েছিলেন, আজ তার সৌন্দর্য উপভোগ করবার উপায় নেই। অতীতের ঐশ্বর্য অতীতের আড়ালেই গা ঢাকা দিয়েছে। মঠের ধ্বংসাবশেষের ভিতরে অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু অষ্টদন্ত 3 পদ কুবের মূর্তির কোনো সন্ধানই পাওয়া গেল না। বিনয়বাবু মাথা নাড়তে নাড়তে বললেন, আমি তো আগেই এ কথা বলেছিলাম। 2য় শতাব্দীর কনিষ্ক আর 20 শতাব্দীর আমরা, এর মধ্যে কত যুগ যুগান্তর চলে গিয়েছে, কত দস্যু, কত লোভী এখানে এসেছে, গুপ্তধনের এক কণাও আর পাওয়া যাবে না। আমার মন মুষড়ে পড়ল। তাহলে এতদিন ধরে আমরা দেখছিলাম আলেয়ার স্বপ্ন। আমাদের এত আগ্রহ, এত চেষ্টাশ্রম, এত বিপদভোগ সবই হলো ব্যর্থ। মালকান বললে, হ্যাঁ বাবু সাহেব, ওই এখান থেকে প্রায় 1 মাইল দূরে আর একটা ওই ছোট ধ্বংসস্তূপ আছে। তার ভিতরে একটা ভাঙা মূর্তিও দেখেছিলাম বলে মনে হচ্ছে। কিছুমাত্র উৎসাহিত না হয়ে বললুম, যখন এত দূর এসেছি তখন সেখানেও না হয় যাচ্ছি, কিন্তু আর কোনো আশা আছে বলে মনে হয় না। কুমার ও কমল প্রভৃতি একেবারে গুম মেরে গেল। মালকানের পিছনে পিছনে আমরা আবার এগিয়ে চললুম বটে, কিন্তু সে যেন নিতান্ত জীবন মৃতের মতনই। মিনিট 15 পরে আমরা উপত্যকার শেষ প্রান্তে একটা জঙ্গল ভরা জায়গায় এসে দাঁড়ালো। সেখানেও প্রায় 80 ফুট জায়গা জুড়ে একটা ধ্বংসস্তূপ পাওয়া গেল। পরীক্ষা করে বুঝলুম একসময় সেখানে একটা মাঝারি আকারের মন্দির ছিল। এখন কোথাও পড়ে আছে রাশিকৃত পাথর, কোথাও বা খোদাই করা ধামের টুকরো, এবং কোথাও বা ভাঙাচোরা মূর্তির অঙ্গ প্রত্যঙ্গ। চারিদিক তন্ন তন্ন করে খুঁজলুম। ধুন্দুকের উপরকার লেখাটা
বারবার স্মরণ করতে লাগলো। শালকা, পশ্চিম দিক, ভাঙা মঠ, কুবের মূর্তি, গুপ্ত গুহা। আমরা আগে যে ধ্বংসস্তূপে গিয়েছিলাম হয়তো সেখানেই ছিল সেই প্রাচীন শালকা মঠ। তারপর আমরা পশ্চিম দিকে এসেছি বটে, এবং এখানেও পেয়েছি একটা মঠ বা মন্দিরের ধ্বংসাবশেষ, কিন্তু কোথায় কুবের মূর্তি? কুমার বললে, হয়তো আগে এখানে কুবেরের মূর্তি ছিল, এখন সেটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, কিন্তু গুপ্ত গুহটাই বা কোথায়? এমন সময় বিনয়বাবু সাগ্রহে আমাদের নাম ধরে ডাক দিলেন। তিনি তখন এক জায়গায় হাঁটু গেড়ে বসে কি পরীক্ষা করছিলেন। বিনয়বাবুর কাছে গিয়ে দেখলুম সেখানে কোমর পর্যন্ত ভাঙা একটা মূর্তি রয়েছে। দেখলেই বোঝা যায় অটুট অবস্থায় তার উচ্চতা ছিল অন্তত পক্ষে 12 ফুট। মূর্তির একখানা পা ভাঙা, তার তলায় রয়েছে একটা হাতখানেক উঁচু লম্বাটে বেদি। বিনয়বাবু বেদির উপরে অঙ্গুলি নির্দেশ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। প্রথমটা কিছুই বুঝতে পারলুম না, তারপরই লক্ষ্য করলুম বেদির উপরে মূর্তির অটুট পায়ের পাশেই রয়েছে পড়ে পড়ে আরো 2খানা পায়ের চিহ্ন। পা 2খানা অদৃশ্য হয়েছে বটে, কিন্তু পায়ের ছাপ এখনো বর্তমান। বিনয়বাবু বললে, বিমল, এই তোমাদের কুবের মূর্তি। কুশ্রী কুবেরের অষ্টদন্ত মুখ আর প্রকাণ্ড ভুঁড়ি মহাকালের প্রহারে নষ্ট হয়ে গেছে। প্রথম দৃষ্টিতে একখানার বেশি পদও নজরে পড়ে না বটে, কিন্তু পাথরের উপরে অন্য 2খানা পদের কিছু কিছু চিহ্ন আজও লুপ্ত হয়ে যায়নি। হ্যাঁ, এই তোমাদের কুবের মূর্তি। বোঝা যাচ্ছে ধুন্দুকিতে মিছে কথা লেখা নেই, কিন্তু গুপ্ত গুহা কোথায়? কমল বললে, সেটা যদি সহজে আবিষ্কার করা যেত তাহলে তার নাম গুপ্ত গুহা হতো না। কমল ঠিক বলেছে, কিন্তু কুবের মূর্তি যখন পেয়েছি তখন ধুন্ধুকির লিখনকে আর অবিশ্বাস করা চলে না। নবজাগ্রত উৎসাহে আমরা সকলে দিকে দিকে ছড়িয়ে পড়ে গুহার অনুসন্ধান করতে লাগলুম। জঙ্গল ভেঙে আনাচে কানাচে অনেক খোঁজাখুঁজি করলুম, কিন্তু গুহার কোনো অস্তিত্বই আবিষ্কার করতে পারলুম না। সকলে আবার নিরাশ মনে ভাঙা কুবের মূর্তির পাশে এসে দাঁড়ালো। ঘাটে এসে নৌকা ডুবল বোধ হয়। কুমার বললে, উপত্যকার শেষে ওই যে পাহাড় রয়েছে, ওখানে কি একবার গুহার খোঁজ করে দেখবে নাকি? বিনয়বাবু বললেন, আমার বিশ্বাস গুহা যদি থাকে এই কুবের মূর্তির কাছেই আছে। মন্দিরের সম্পত্তি মন্দিরের বাইরে থাকবে কেন? যুক্তিসঙ্গত কথা, কিন্তু বেদির উপরে এই তো রয়েছে কুবের মূর্তি। তার আশেপাশের অনেকখানি পর্যন্ত সমস্তটাই পাথর দিয়ে বাঁধানো, কারণ এটা হচ্ছে বিলুপ্ত মন্দিরের মেঝে। এখানে গুহা থাকবে কোথায়? খানিকক্ষণ ভেবেও কোনো হদিশ পাওয়া গেল না। কুমার হঠাৎ কৌতুক ছলে কুবেরের পা টেনে ধরে বললে, হে কুবের, হে দেবতা, আমরা হচ্ছি টাকার অর্থাৎ তোমার পরম ভক্ত। কোথায় তোমার ঐশ্বর্য লুকিয়ে রেখেছো প্রভু? দেখিয়ে দাও, দেখিয়ে দাও। হঠাৎ আমার মনে হলো কুবের মূর্তি যেন নড়ে উঠে ডান দিকে একটু সরে গেল। তাড়াতাড়ি মূর্তির পায়ের তলায় হেঁট হয়ে পড়ে দেখি ধুলি ধূসরিত বেদির উপরে 1/2 ইঞ্চি চওড়া একটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখা। মূর্তিটা যে একটু সরে গেছে আর তার নিচেকার পরিষ্কার অংশটুকু বেরিয়ে পড়েছে, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। আমি বললুম, কুমার, কমল, রামহরি, এসো, আমরা সবাই মিলে মূর্তিটাকে বাঁ দিক থেকে ঠেলা দেই। আমার দৃঢ় বিশ্বাস এই মূর্তির ভেতরে কোনো রহস্য আছে। সকলে মিলে যেমন ঠেলা দেওয়া, ভাঙা মূর্তিটা হর হর করে প্রায় হাত 2 সরে গিয়ে আবার অটল হয়ে দাঁড়িয়ে পড়ল। অবাক বিস্ময় দেখলুম মূর্তির তলদেশে আত্মপ্রকাশ করেছে একটি চতুষ্কোণ গর্ত, এবং তার ভিতরে নিচের দিকে নেমে গিয়েছে এক সার সংকীর্ণ সিঁড়ি। এই তাহলে গুপ্ত গুহা? কুমার আনন্দে মেতে উঠে বলল, আজ দেখছি আমাদের উপরে সব দেবতারাই অসীম দয়ায়। রামহরির কৃষ্ণ আমাদের প্রাণ বাঁচালেন, আর পাথরের কুবের আমাদের সামনে খুলে দিলেন তার রত্ন ভাণ্ডারের গুপ্ত দ্বার। এখন দেখা যাক ভাণ্ডার পূর্ণ কিনা।
বলেই সে গর্তের ভিতর পা বাড়িয়ে দিলে। রামহরি তাড়াতাড়ি বাধা দিয়ে বললে, ওগো কুমার বাবু, কোথা যাও? এখানে জকের ভয়ে আছে সে কথা কি ভুলে গেছো? আমি বললুম, থামো রামহরি, বাজে বকো না। প্রায় 2000 বছর ধরে বেঁচে আছে এমন ভূতের গল্প কোনোদিন শুনিনি। বেঁচে থাকলেও সে এত বুড়ো হয়ে গেছে যে আমাদের দুটো ঘুষিও সইতে পারবে না। চলো সবাই গুহার মধ্যে। সিঁড়ির পরেই মাটির তলায় মস্ত একটি ঘর, তার চারিদিকে পাথরের দেওয়াল। সে ঘরে অন্তত 200 লোকের স্থান সংকুলন হতে পারে। আমাদের সমস্ত মোটঘাট চুলোর দৌড়ে পাঠিয়েছে ধসে যাওয়া পাহাড়, এবং আমাদের সঙ্গে যা কিছু ছিল সমস্ত কিছু কেড়ে কুড়ে নিয়েছে ছুঁচিউর দলবল। কেবল কমলের কাছে ছিল ছোট্ট একটি পকেট টর্চ। নদীর জলও তার শক্তিক্ষয় করতে পারেনি। সেইটাই চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে নিরেট অন্ধকারকে বিদীর্ণ করে দেখলুম। সেই প্রশস্ত গুহাগৃহের একদিকে রয়েছে 3টে বড় বড় পাথরের সিন্দুক। পুরাকালের এইরকম সিন্দুক আমি কোনো কোনো জাদুঘরেও দেখেছি। প্রত্যেক সিন্দুক প্রায় 2 হাত করে উঁচু ও চওড়া এবং 5 হাত করে লম্বা। তার এক একটার মধ্যে অনায়াসে একজন লম্বা চওড়া মানুষ শুয়ে থাকতে পারে। রামহরি প্রথমটা ভূতের ভয়ে জড়সড় হয়েছিল। এখন সিন্ধুক দেখে সমস্ত ভয় ভুলে তাড়াতাড়ি একটা ডালা তুলে ফেললে। অন্য দুটো ডালা খুলল কুমার ও কমল। 3টে সিন্ধুকের ভিতরেই পাওয়া গেল কেবল ছোট বড় মাঝারি থালা ও অন্যান্য পাত্র। বিনয়বাবু 2-4খানা থালা পরীক্ষা করে বললে, অনেক কালের জিনিস বিবর্ণ হয়ে গেছে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে এগুলো সোনার বাসন, নইলে এত সাবধানে গুপ্ত গুহায় লুকিয়ে রাখা হতো না। কমল চমৎকৃত স্বরে বলল, এত সোনার বাসন কোসন, না জানি বাবা এর দাম কত হবে। বিনয়বাবু বললেন, অনেক। কেবল এইগুলো বেচলেই আমরা লক্ষপতি হতে পারি। কিন্তু কেবল সোনার বাসন কেন কমল? পরিব্রাজক হুয়েনসাংয়ের কথা যদি সত্যি হয়, তাহলে এখানে আরো অনেক ধনরত্ন আছে। বিনয়বাবুর কথা শুনতে শুনতে আমি টর্চের আলোটা ঘুরিয়ে অন্যদিকে ফেলতেই দেখি ঘরের আরেক কোণে সাজানো রয়েছে সারে সারে বড় বড় ঘড়া। সবাই ছুটে সেই দিকেই গেলুম। গুনে দেখলুম প্রত্যেক সারে রয়েছে 4টে করে ঘড়া। এমনই 5 সারে মোট 20টা ঘড়া। ব্যগ্র হস্তে সবাই ঘড়াগুলো তুলে পরীক্ষা করতে লাগলো। প্রথম 3 সারে প্রত্যেক ঘড়াই খালি। চতুর্থ সারের 2টো ঘড়া খালি, ও 2টো ঘড়া তুলেই বোঝা গেল তাদের মধ্যে কিছু আছে। সে দুটো রীতিমতন ভারী। আমি ও কুমার 2টো ঘড়াই তুলে মেঝের উপর উপুর করে দিলুম। ঝনঝন ঝনঝন রবে চারিদিকে ছড়িয়ে পড়ল রাশি রাশি গোল গোল চাকতি। একটা চাকতি তুলে নিয়েই দেখি মোহর, অনেক কালের পুরনো মোহর, খুব সম্ভবত 2000 বছর আগেকার। পঞ্চম সারের প্রথম ও দ্বিতীয় ঘড়াও মোহরে মোহরে পরিপূর্ণ। তৃতীয় ঘড়া থেকে বেরুলো যেন হুড় হুড় করে মুক্তার মুক্তার স্রোত। কোনো মুক্তাই ছোট নয়, অনেক মুক্তাই পায়রার ডিমের মতন বড়। মেঝের উপরে মুক্তার স্তূপ। এত মুক্তা জীবনে এক জায়গায় কখনো দেখিনি। চতুর্থ বা শেষ কলস মেঝের উপরে সৃষ্টি করলে রত্নের স্তূপ। তার মধ্যে কি না আছে, হীরা, চুনি, পান্না, পোখরাজ, পদ্মরাগমণি, কত আর নাম করব। টর্চের আলোতে সেই সব অপূর্ব রত্ন জল জল করে জ্বলতে লাগলো। বিস্ময় বিস্ফারিত নেত্রে আত্মহারার মতন দাঁড়িয়ে আছি। হঠাৎ বাঘা চাপা গলায় গর্জন করে উঠল। পর মুহূর্তে শুনলুম কাদের কণ্ঠস্বর ও পদশব্দ। কারা যেন খটখট করে সিঁড়ি দিয়ে নামছে। কে ওরা? আবার ঝুমছিউর দল নাকি? কিন্তু ভাববারও সময় নেই, আমরা নিরস্ত্র। বললুম, শিগগির ঘরের দিকে চলো, ওই ওই বড় বড় সিন্দুকের পিছনে। সিন্দুকের আড়ালে হুমড়ি খেয়ে আমরা মাটির সঙ্গে প্রায় মিশিয়ে রইলুম। সমস্ত ঘর আলোয় আলোয় উজ্জ্বল হয়ে উঠল। তা মশাল কিংবা লণ্ঠনের আলো। উকি মেরে দেখবার ভরসা হলো না। পায়ের শব্দ শুনে বুঝলুম ঘরের ভিতরে ঢুকলো 7-8 জন লোক। একজন ভাঙা ভাঙা হিন্দি ভাষায় বললে,
বালবুক, তুমি ঠিক বলেছ। গুহার দরজা যখন খোলা তখন সেই হতভাগা বাঙালিরা বেঁচে আছে। হ্যাঁ, নিশ্চয়ই বেঁচে আছে। আশ্চর্য। সঞ্জীব সাহেব, আমার চোখ ভুল দেখে না। আমি দূর থেকে চকিতের মতন দেখেছি একটা পাহাড়ের আড়ালে তারা মিলিয়ে গেল। তো বদমাইশগুলো গেল কোথায়? আমাদের সারা পেয়ে কোথায় তারা গা ঢাকা দিলে? গুহার ভেতরটা ভালো করে খুঁজে দেখো। 2-3 জনের পায়ের শব্দ আমাদের দিকেই এগিয়ে আসতে লাগলো। বুঝলুম আর রক্ষে নেই। স্থির করলুম শুধু হাতেই লড়তে লড়তে মরব, আত্মসমর্পণ করব না কিছুতেই। সঞ্জীব সাহেব, দেখো দেখো, ওদিকে চলে চলে উঠছে। ওগুলো কি? যেদিকে কলসগুলো ছিল সকলে সেই দিকে দ্রুত পদে ছুটে গেল। তারপরে বিস্ময়পূর্ণ চিৎকার, আল্লাহ আল্লাহ, এই যে হীরা, এই যে মুক্ত, এই যে পণ্যা। তারপরে এই গুহায় নামবার সিঁড়ির উপরে শোনা গেল আবার অনেকগুলো লোকের পায়ের শব্দ। নিশ্চয়ই গুহার ভিতরে আনন্দ কলরব শুনে শত্রুদের দলের আরো অনেকে নিচে নেমে এসেছে। আমাদের বাঁচবার আর কোনো উপায় নেই। নতুন পায়ের শব্দগুলো এলো ঘরের ভিতরে। পর মুহূর্তে ছুনছিউয়ের ক্রুদ্ধ কণ্ঠস্বরে জাগলো ভীষণ গর্জন, এবং তারপরেই বন্দুকের পর বন্দুকের কান ফাটা আওয়াজ সেই বদ্ধ গুহাগৃহের ভিতরটা হয়ে উঠল ভয়াবহ। সঙ্গে সঙ্গে নানা কণ্ঠের অভিশাপ ও আর্তনাদ, ধূপধাপ করে দেহপতনের শব্দ। মনে হলো কারা যেন কাদের সঙ্গে হাতাহাতি যুদ্ধ করছে। এ আবার কি কাণ্ড? কারা লড়ছে কাদের সঙ্গে? গুপ্তধনের লোভে শত্রুরা কি নিজেদের মধ্যেই মারামারি হানাহানি লাগিয়ে দিয়েছে? দেখবার জন্য মনের ভিতরে জাগলো বিষম কৌতূহল। কিন্তু মুখ বাড়াতে গিয়ে যদি শেষটা ধরা পড়ে যায়, সেই ভয়ে দমন করলুম সমস্ত কৌতূহল। মিনিট 5 ধরে চলল এমনই হুলস্থুল কাণ্ড। তারপর বন্দুকের চিৎকার থামল। কেবল একাধিক কণ্ঠের আর্তনাদে সারা ঘরটা ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো। সিন্ধুকের পিছন থেকে এক লাফে দাঁড়িয়ে উঠে মালকান আনন্দ বিহ্বল স্বরে বলল, বাসিক, কারুক, আরে গরব, তোমরা সবাই। আরে আরে, এই যে মালকান, বাবুরা কোথায়? মালকান আমাদের ডেকে বললে, বাবু সাহেব, ও বাবু সাহেব, আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। আমাদের বন্ধুরা সব এসেছে, আর কোনো ভয় নাই। সবিস্ময়ে উঠে দাঁড়িয়ে বাচিকদের মশালের আলোকে এমন এক বিষম রক্তরাঙা দৃশ্য দেখলুম যে আমাদের কারোর মুখ দিয়ে আর কোনো কথাই বেরোল না। সিঁড়ির দিকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে বাচিক, কারুক ও গরক, এবং তাদের আরো 20-22 জন সঙ্গী। অনেকেরই হাতে রয়েছে বন্দুক। ঘরের মেঝের উপর এখানে ওখানে পড়ে রয়েছে অনেকগুলো মানুষের দেহ। তাদের কেউ একেবারে নিস্পন্দ, এবং কেউ বা করছে মৃত্যু যন্ত্রণায় ছটফট। ভূপতিত দেহের সংখ্যা 11। তার মধ্যে ছুনছিউর দলের লোক ছিল 7 জন। সমস্ত দেহের চারিপাশ দিয়ে বইছে যেন রক্তের নদী। সে রক্ত বিভীষিকা দেখে শিউরে উঠে কমল 2 হাতে চোখ ঢেকে অবশ্যই আবার বসে পড়ল। আমি জিজ্ঞাসা করলুম, বাচিক, তোমরা কি করে এখানে এলে? বাচিক সেলাম করে বললে, গুমলি বিবির হুকুমে বাবু সাহেব। তার মানে? গুমলি বিবি হুকুম দিয়েছে যেমন করে হোক শয়তানদের হাত থেকে বাবু সাহেবদের উদ্ধার করবার জন্য। আপনারা কোন পথে কোথায় আসবেন আমরা জানতুম, তাই প্রস্তুত হই দলবল নিয়ে এই পথে ছুটে এসেছি। তখন আমার মনে পড়ল আমরা যখন বিদায় নিই গুমলি বলেছিল, আপনারা আমার অতিথি, কিন্তু আপনাদের শত্রুকে আক্রমণ করে আনলুম আমি। কিন্তু সর্বদাই মনে রাখবেন বাবুজি, গুমলির দৃষ্টি রইল আপনাদের ওপরে। গুমলি নিজের কথা ঠিক রেখেছে, নইলে আমাদের মৃতদেহগুলো সকলের অজান্তেই অন্ধকার গুপ্ত গুহার মধ্যেই মাংসহীন কঙ্কালে পরিণত হতো। গুমলির উদ্দেশ্যে করলুম মনে মনে নমস্কার। মহিয়সী নারী বটে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে দেখি রত্নস্তূপের উপরে এগিয়ে পড়ে রয়েছে দুরাত্মা ছুনছিউর রক্তাক্ত মৃতদেহ। তার দুদিকে ছড়িয়ে পড়া 2 হাতের এক মুঠোর ভিতরে মুক্তা রাশি,
এবং আরেক মুঠোর মধ্যে হীরা চুনি পান্না। তার দুই চক্ষু ও মুখবিভর খোলা, স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মৌন ভাষায় সে যেন বলতে চায়, বাঙালি বাবু, আমারই জয় জয়কার। গুপ্তধন লুণ্ঠন করব বলে প্রতিজ্ঞা করেছিলাম, গুপ্তধন নিয়ে চললুম আমি পৃথিবী ছেড়ে। শেষ হলো যক্ষপতির রত্নপুরীর দ্বিতীয় তথা অন্তিম পর্ব। এই দীর্ঘ জার্নিটি কেমন লাগলো অবশ্যই জানান এক্ষুনি আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে কমেন্ট করে বলুন যে আরও আপনারা বিমল কুমারের রহস্য অ্যাডভেঞ্চার চান কিনা। তাহলে আমরা প্রত্যেক মাসে অন্তত একটি করে বিমল কুমারের গল্প নিয়ে আসব আপনাদের রিকোয়েস্ট মেনে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো আপনারা করবেনই, সেটা নতুন করে বলবার নয়। ধন্যবাদ, ভালো থাকবেন, গল্পে থাকবেন।